হ্যাঁ হ্যাঁ, আপনি বলবেন। আচ্ছা, আজকে বহুবচনের দ্বিতীয় পর্ব। বহুবচনের দ্বিতীয় পর্বে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন কবি এবং চিত্রশিল্পী তৌফিক রিয়াজ। তো আমরা আজকে তৌফিক রিয়াজের সাথে আমাদের যে কথা হবে, আমরা এটাকে আমরা বলছি যে এটার আমরা একটা শিরোনাম ঠিক করেছি কথাটির। তো এটা হচ্ছে যে মানে লেখা থেকে রেখা। তো আমরা এখানে হচ্ছে যেই আজকে তৌফিক রিয়াজ একই সাথে আহ, কবি এবং তৌফিক রিয়াজ চিত্রশিল্পী। তো এই দুইটা বিষয়কেই আসলে একসাথে, মানে এটার মিলের জায়গাটা কোথায়, এবং আহ, এই এই জায়গাটা থেকেই আমরা হচ্ছে আজকের আলাপটাতে যাব। তো তৌফিক রিয়াজের প্রথমেই আমরা যে বিষয়টা একটু আলাপ করে নিতে চাই, সেটা হচ্ছে যে তৌফিক রিয়াজের পরিচয় দেবার পরিবর্তে বরং আমি প্রথমে তৌফিক রিয়াজের একটা ছোট্ট কবিতা থেকে শুরু করব আর কি। তো এটা হচ্ছে যে, সারাদিন আজ বৃষ্টি হয়েছে, জল হয়ে গেছে ভারী, শুকোইনি ভিজে শাড়ি, এই আনাড়ির হাতে ছেড়ে রেখে গেলে একলা বর্ষা বাড়ি। তো তৌফিক রিয়াজ তৌফিক রিয়াজ পড়াশোনা করেছেন আর্ট হিস্ট্রিতে, এবং উনি মূলত চিত্রকর্মেই মনোযোগী। তো এবং তৌফিক রিয়াজকে আমরা অনেক বেশি পরিমাণে চিনি তৌফিক রিয়াজের ইয়ে তৌফিক রিয়াজের তার লেখা লিরিক গুলো থেকে এবং তার কবিতা থেকে। তো আজকের অনুষ্ঠানে আমি তৌফিক রিয়াজকে স্বাগত জানাচ্ছি। তৌফিক রিয়াজ, নমস্কার। হ্যাঁ, শুভ সন্ধ্যা। ধন্যবাদ শ্যামজি, শুভ সন্ধ্যা হ্যাঁ, সবাইকে। হ্যাঁ, শ্যামজিকে ধন্যবাদ। আর আমার খুবই ভালো লাগছে যে, এটা একটু অবাকই লাগছে যে একটা ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, তার একটা ডিপার্টমেন্ট, তার তরফ থেকে এই ধরনের একটা উদ্যোগ। এর আগে রাজীবের সঙ্গে আলোচনা হয়েছে যে মূল স্রোতে বা মূল যে সিলেবাস বা সাহিত্য, তার বাইরে আমরা তো, মানে আমি তো অন্তত একটু বাইরেই, একটু দূরেরই লোক, এবং আমার লেখাপত্র বলতেও খুবই অল্প। তো সেইখান থেকে এই যে আলোচনা আমরা এত করি যে কেন্দ্র এবং পরিধি, কেন্দ্র থেকে দূরত্ব, তো সেইখান থেকে এটা তো খুবই একটা ভালো উদ্যোগ। আমার খুবই ভালো লাগছে যে এই যোগাযোগটা হচ্ছে, এবং ছাত্রছাত্রীদের সামনে এটা, সঙ্গে এটা আমার দিক থেকে যে ছাত্রছাত্রীদের সঙ্গেও আমার একটা পরিচয় হচ্ছে, এইটার জন্য খুবই আমি মানে আমি ধন্যবাদ। এবং আমরাও মানে খুবই আনন্দিত এবং খুবই উৎফুল্ল বোধ করছি যে আমি আপনার লেখাকে আমরা আসলে অনেক অনেক দিন থেকে চিনি। মানে অনেক দিন ধরে আপনার লেখার সাথে, বিশেষত আপনার লিরিকের সাথে অনেক দিন যাবত পরিচিত, অন্তত বছর 10 বা 15 হবে। কিন্তু শেষ পর্যন্ত কথা বলার উপলক্ষ হয়ে উঠলো আর কি। তো আমরা তাহলে এখন আমাদের আলোচনায় চলে যাই, তৌফিক। তো আপনাকে প্রথম আমার যে প্রশ্নটা করার আছে সেটা হচ্ছে যে, সেটার জন্য একটা আমার পেইন্টিংস নিয়ে আপনার সায়ানকে একটা ধন্যবাদ জানানো উচিত। এটা মূলত হ্যাঁ, সায়ানের হ্যাঁ, জন্যই, হ্যাঁ, মানে অর্ণব। হ্যাঁ, 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 অর্ণবের জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে, এখানে ধরেন যে ইয়েটা, মানে আমাদের এই মানে প্রোগ্রামের ক্ষেত্রে হ্যাঁ, সায়ন চৌধুরীর একটা খুবই মানে তার মানে গানের এই যোগাযোগটা হয়ে ওঠার পেছনে তার গানের একটা খুবই বড় একটা ভূমিকা আমাদের আছে, সেটা স্বীকার করতেই হবে। এখানে আমরা সেই কৃতজ্ঞতাটাও জানায় রাখছি সায়ন চৌধুরীর প্রতি। তো এখন হ্যাঁ, তো প্রথম আমার যে প্রশ্নটা ছিল তৌফিক আপনার কাছে, সেটা হচ্ছে যে আমাদের আসলে পেইন্টিংস নিয়ে, মানে পেইন্টিংস নিয়ে আপনার আগ্রহের শুরুটা আসলে কিভাবে হলো। এবং এটার সাথে সম্পূরক আমার যে কোশ্চেনটা থাকছে সেটা হচ্ছে যে, পেইন্টিংস এবং আপনার হচ্ছে মানে নিজেকে আপনি কতটা চিত্রশিল্পী এবং কতটা কবি হিসেবে দেখেন, বা কোনটাতে আপনি নাকি দুইটাতেই সমানভাবে আসলে নিজেকে চিহ্নিত করেন। এমনি আমি ছোট থেকেই ছবি আঁকি।
ছোট থেকে ছবি আঁকি, আর পড়াশোনাতেও উৎসাহ ছিল, পড়াশোনা করতাম। আর বাড়িতে উৎসাহ পেয়েছি আঁকা, তারপরে লেখাপত্র এমনি, যেটাকে এখন ক্রিয়েটিভ রাইটিং বলে, ইত্যাদি ইত্যাদি। সন্দেশ পত্রিকার সঙ্গে যোগাযোগ ছিল, তো সেখানেও উৎসাহ পেয়েছি। তো এইভাবে চলছিল। এবার সেই সময় যেরকম ছিল যে মধ্যবিত্ত বাড়িতে, যে পেন্টিং আর্ট কলেজে পড়ে, তো সেই একটা চিন্তার থেকে সেরকম ভাবে ভাবা হয়নি যে পেন্টিং নিয়ে আর্ট কলেজে পড়বো, কারণ জেনারেল স্ট্রিমে পড়াশোনা করব, একটা চাকরি করব, হয়তো পড়ানোর চাকরি করব বা এরকম একটা জায়গা কথাই যখন এই কলেজে ভর্তি হবো তো ওই সময় ভাবছি। কিন্তু সেই সময়টাতে কিন্তু মাধ্যমিক ইত্যাদির পর ডিজাস্টার হলো আমার পড়াশোনার জগতে, পারলাম না আর কি। তো সে অনেক বহু ঘটনা, 4 বছর আমার এরপর, তারপরে আমি দেখতে পেলাম যে আমার হাতে, কারণ যেরকম এর থেকে আসছি সেখানে তো আমি চাষি মজুরের কাজ করতে পারবো না, আমার সেই ট্রেনিংও নেই, আমার সেই লিনিয়েজও নেই যে আমি সব জায়গাতেই একটা ক্ষেত্র আছে, যে তো সেইখান থেকে আমার হাতে পড়ে আছে ছবি আঁকা। এবং তো সেখানে তখন আর্ট কলেজে ভাবলাম, আর্ট কলেজে খোঁজ নেওয়া ইত্যাদিতে দেখলাম যে শান্তিনিকেতনই একমাত্র যেখানে আমার বাকি আছে, বাকি সবগুলোতে বয়স সীমা ছিল ভর্তির। আর তো শান্তিনিকেতনে গেলাম, দিয়ে তখন শান্তিনিকেতনে কলাভবনে পরীক্ষা দিয়ে পেয়ে গেলাম এবং ভর্তি হলাম। এই হচ্ছে পেন্টিং মানে চিত্রশিল্পের মানে একদম ফিল্ড যেটাকে বলে, যে ক্ষেত্র, সেখানে এসে পড়ার যে ব্যাপারটা, সেইখান থেকে এখানে আসা। তারপরে ছবি নিয়ে, ছবি আঁকা ইত্যাদি সমস্ত কাজ। আর্ট হিস্ট্রি নিয়ে স্পেশালাইজেশনের একটা কারণ যে আমার আগ্রহ ইতিহাস বা এই সমস্ত ছিল, মানে এমনি পড়াশোনার এতেও ছিল। তো এখন মনে হয় যে হয়তো এক ধরনের এও ছিল যে মানে পড়াশোনা হলো না, তো সেখানে কি পড়াশোনা করি এখন। তো সেইখান থেকে একটা আর্ট হিস্ট্রি স্পেশালাইজেশন নেওয়া। আর একটা মনে হয়েছিল তখন যে ডিপার্টমেন্ট ইত্যাদি দেখে, যে প্র্যাকটিক্যাল স্ট্রিমে আমি তো কাজ করবো এই পেন্টিং, আর আমাদের সুবিধা শান্তিনিকেতনে যে সব ফিল্ড, সব ডিপার্টমেন্টেই কাজ করা যায়, মানে পেইন্টিং, গ্রাফিক্স, প্রিন্ট মেকিং, স্কাল্পচার, টেক্সটাইল, সেরামিক্স, এই যে ডিপার্টমেন্ট গুলো আছে, তো সেখানে সবাই কাজ করতে পারে ফ্রিলি, কোনো ডিপার্টমেন্টের ভাগাভাগি ওরকম ভাবে কড়াকড়ি নেই। এবং যেহেতু ক্যাম্পাসটা অপূর্ব একই সঙ্গে, যেগুলো শান্তিনিকেতনের গুণ, তো সেই জন্য খুবই মেলামেশা। এবং আমরা মানে তো সেইখান থেকে আমার মনে হয়েছিল যে কাজ তো সবেতেই করবো, আর স্পেশালাইজেশন নিলে হয়তো টিচার মানে এর সঙ্গে আমার একটু ঝামেলাই হবে, কারণ আমি ওইভাবে মানে আর্ট স্কুলিং ট্রেনিং তার যে ধারা, সেটার সঙ্গেও আমার যোগাযোগটা খুব দীর্ঘদিনের নয়। তখনই এসেছি, মানে তার আগে মানে আমার সঙ্গে সহপাঠীরা বা অনেকেই, তারা অনেক দিনের যে আর্ট কলেজে পড়ার জন্য যে স্কেচ ড্রয়িং, যে ভিগোরাস একটা ট্রেনিং সময় দেওয়া যায়, তো সেটা আমার হয়নি আর কি। তো আমার সেরকম একটা মনে হয়েছে যে একটা ধরনের, সেইখান থেকে একটা সিদ্ধান্ত ছিল যে আর্ট হিস্ট্রিটা পড়ি, যে নিজে কি করছি সেটাও বুঝতে পারবো, যে সেটা মানে সেটা কতটা সঠিক হচ্ছে, তার একটা পার্সপেক্টিভও পাবো। সেই জায়গা থেকেও আর্ট হিস্ট্রি নিয়ে পড়া, এইভাবে আর্ট হিস্ট্রি পড়ে। তো তারপরে আর্ট হিস্ট্রিতে আমি একাডেমিক্যালি কাজ করতে পারিনি খুব একটা, পড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক সেটা অন্য কথা। কিন্তু আর প্র্যাকটিক্যাল কাজ করেছি, প্র্যাকটিক্যাল পারফরমেন্সের কাজের দিকেই একটা বিরাট সময় দিয়েছি, পারফরমেন্স আর্ট এই মিডিয়ামটা নিয়ে। এই হচ্ছে বিষয়। আর আপনার ওই কবিতা বা কবি বা এই বিষয়টা, এই পরিচিতিটা নিয়ে আমার খুবই একটু মানে আমি এটা নিয়ে ভাবিনি যে এই পরিচিতিটা আমার আছে বা হবে বা কিছু। তার কারণ হচ্ছে যে আমি মানে কবিতা লেখা যেটাকে বলে, যে কবি জানা, মানে যাদের লেখা পড়ি, অল্প বেশি মানে অনেকে খুবই কম লিখেছেন, কিন্তু কবি মানে এটা হয়তো আমি জানি না ঠিক, এটা আমার নিজেরই মন গড়া কল্পনাই হয়তো, কিন্তু আমার কাছে যে কবির যে ছবিটা, তার যে জীবনের যে ছবিটা, সেইটা মানে সেইটার সঙ্গে আমি আমারটা মেলাতে পারি না। মানে আমার এটা যে যাত্রার জায়গাটা,
আমার লেখার বিষয়টাতে মানে আমার খুবই ভালো লাগে, কারণ আমার ভাষা নিয়ে, বাংলা ভাষা নিয়ে খুবই আগ্রহ, খুবই ভালো লাগে। আর পড়তে মানে ছড়া ছন্দ এইসব নিয়ে থাকি আর কি, মানে এইসব মাথায় ঘুরে, যেরকম হয় না ছবি মাথায় ঘুরে, সেরকম মাথায় ঘুরে। তো তার থেকে কিছু হয়তো মনে হচ্ছে যে লিখে ফেলি খাতায়, বা হয়তো ফেসবুকে লাইন এখন করলাম কিছু, সেটা টিকা টিপ্পনির মতোই আমার মনে হয়। যে আর মানে একটু ঠাট্টা মানে ওই দিকটাতেই আমার বেশি মনে হয় যে আমি বোধহয় মানে ঠিক ওই যে গভীর মনোনিবেশ এবং জীবনকে দেখার যে সার নির্যাস বার করে, যে মানে খুব রোমান্টিক ভাবে বললেও যে বলে না, মানে যে ওই যে মানে যে একদম কলমের নিবে এক বিন্দু রক্তের মতো যে কবিতা সৃষ্টি হয়, তো সেই মনোনিবেশ বা অভিনিবেশটা আমার মানে মনে হয়েছে যে না, আমি হয়তো মানে ছবি দেখা, ছবি রং লেখা এসবের মধ্যেই চলে যাই বেশি হয়তো, যে ওই সেই ক্ষেত্রে। কিন্তু লিখেছি, যে লিখতাম এমনিতে তো আমাদের সময় তো বাঙালি ছেলেমেয়েরা কলেজ পড়লে বা পড়াশোনা করলে সবাই কবিতা লিখে আর লিখতো, আর ভাবতো সিনেমা করবে। তো সেরকম তো লেখালেখি ওরকম টুকটাক লিখতাম। তারপরে লেখাগুলো নিয়ে মানে শান্তিনিকেতনে যখন যাই তখনও লিখতাম। তো এবার সেই সময় সায়ান ওখানে, ও আমাদের এক ক্লাস সিনিয়র, এতে এক ব্যাচ সিনিয়র কলাভবনে। তো ও তখন গান নিয়ে কাজ করছে, মানে চেষ্টা করছে গান তৈরি করার। দু একটা গান বানিয়েছে নিজেদের লেখা, সায়ান ও শাহানার, শারণ দত্ত, শারণদার, এরকম। তো ওর লিরিক খুঁজছে, কথা খুঁজছে, যে কথার সঙ্গে ওর যে ধারাটা, সেটা মানে ওটাও তো আসলে একটুখানি মানে সুরের জায়গা থেকে যে, বা কম্পোজিশনের জায়গা থেকে যে এক্সপেরিমেন্টেশন গুলো, সেটার উপযোগী একটু নতুন ধরনের লেখা। আর আমি তো গান হিসেবে কখনো লিখি, মানে তার আগে তো ভাবিনি তো গান বা সেরকম ভাবে নয়, কিন্তু আমার লেখাগুলো নিয়ে ওর, তো এটা একটা একসঙ্গে ঘটলো। তার ফলে আমি তখন লিখলাম, কিন্তু আরো একটু মানে গানের জন্যই এরকম ভাবে, কিন্তু সেটা একেবারেই গানের কোনো ফর্মে না, যেহেতু ও কোনো ফর্মে কাজ করছিল না, যে ঘরানায় কাজ করছিল না, সেই জন্য আমার লেখাও সেরকম কোনো ঘরানায় নয়। পরবর্তীকালেও যেরকম, তার ফলে আমার মানে অনেকে বন্ধুস্থানীয়ই, মানে মানে যা গান করে, সুর নিয়ে কাজ করেন, তারা যে আমাকে, বা অনেক ক্ষেত্রে ধরুন এমনি সিনেমা বা কমার্শিয়াল ক্ষেত্রে, সিনেমা বা জিঙ্গল বা এই ধরনের যে ক্ষেত্র, গান লেখার প্রয়োজন, সেইটা আমি খুব বেশি করিনি, মানে খুবই একটা করেছি হয়তো, মানে হয়তো একটা কোনো স্ক্রিপ্ট করলাম, তার মধ্যে একটা গান লিখলাম ইত্যাদি, কিন্তু ওইভাবে গানও লেখা বা সেটা আমি পেশাগত ভাবেও করিনি। আর সেটা হচ্ছে গানের লেখার লিরিক্সের ব্যাপারটা। তাহলে এইটার মানে এখন আপনার কাছে তাহলে আমার আরেকটা যে বিষয় জানার থাকবে, আপনি একটু আগে যেটা বলছিলেন যে আর্ট হিস্ট্রির কথা, হ্যাঁ, তো আর্ট হিস্ট্রি বিষয় হিসেবে কিন্তু বাংলাদেশে খুব কম পড়া হয়, খুব মানে এখানে আসলে আমার জানা মতে কোনো বিশ্ববিদ্যালয়ে আসলে আর্ট হিস্ট্রিটা পড়া হয় না। তো আপনি কি আর্ট হিস্ট্রি সম্পর্কে খুব অল্প কথায় কোনো একটু ধারণা দিবেন আমাদেরকে, যে মানে আর্ট হিস্ট্রিতে আসলে আর্ট হিস্ট্রি একাডেমিক্যালি মানে কোন বিষয়গুলো নিয়ে বা কিভাবে ডিল করে আর কি? আর্ট হিস্ট্রি আপনি কেন বলছেন যে বাংলাদেশে পড়ানো হয় না? এমনিতে মানে আর্ট কলেজে তো আর্ট হিস্ট্রি বিষয় আছে এমনি, চারুকলায় ঢাকায় হ্যাঁ হ্যাঁ বা হ্যাঁ 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 এইখানে কিন্তু আমি যেটা বলছি যে এমনি। হ্যাঁ, স্পেসিফিক হ্যাঁ, হ্যাঁ, ডিসিপ্লিন বুঝতে হিসেবে, পেরেছি। হ্যাঁ 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 সেটা হ্যাঁ, সেটা সেটা আসলে আমাদের এখানেও, মানে এইদিকেও, যে আর্ট হিস্ট্রি বিষয়টা আর্ট ফাইন আর্টস এর বিষয় হয়ে মানে তার মধ্যেই আছে। এটার বাইরে খুব যে ডিপার্টমেন্ট আছে বা এরকম কিছু নয়। না, যেমন ধরেন অনেক জায়গাতে আছে না যে এখন কিন্তু খুব মানে নতুন ডিসিপ্লিন তৈরি হচ্ছে, যেমন বুক হিস্ট্রি, হ্যাঁ,
এই বুক হিস্ট্রি নিয়ে অনেক অনেক পড়াশোনা হচ্ছে এবং এটা একটা এমার্জিং ডিসিপ্লিন হিসেবে তৈরি হচ্ছে। হুম তো আর্ট হিস্ট্রিতে আপনি যে পড়লেন, তো আর্ট হিস্ট্রি সম্পর্কে যদি একটা একটু প্রাথমিক ধারণা দেন যে আর্ট হিস্ট্রিতে হুম আমরা আসলে আর্টের ইতিহাসটা, যেমন ধরেন আপনাকে আমি আরেকটা বলি, আপনার একটা লেখা আমার দেখার সৌভাগ্য হয়েছিল আর কি, যেখানে আপনি হচ্ছে কলম, কাগজ, হ্যাঁ, তারপরে হুম হচ্ছে হুম যে পট, হ্যাঁ, তো এইগুলো নিয়ে হুম আপনি হুম কথাবার্তা বলেছেন, হ্যাঁ। তো হুম এর হুম মধ্যে যেমন হুম একটা ব্যাপার আসছে যে মানে পট জিনিসটা কিন্তু এখন মানে পটের যে ঐতিহ্য, পটের কাজের সেই ঐতিহ্যটা কিন্তু অনেক হুম অর্থে হারিয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এই যে পটের হুম হারিয়ে যাওয়াটা, হ্যাঁ, তো হুম এখন মানে আর্ট হিস্ট্রিতে মানে এই সবগুলো বিষয় আসলে ইনক্লুডেড থাকে কিনা, হুম মানে আর্ট হিস্ট্রির হুম। পাঠ্যটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আর্ট হিস্ট্রি শিল্প ইতিহাস। এবার হুম এটাতে সহজভাবে বললে যে শিল্প বলতে আমরা যা যা বুঝি হুম সেটা মানুষের সভ্যতায়, মানুষের ইতিহাসে কিরকম ভাবে কে কিভাবে কোথায় করেছে, কার কি চিহ্ন পাওয়া যাচ্ছে ইত্যাদি একটা ইতিহাস। যে মানে গল্পটা শুরু থেকে যদি হয় যে আমরা ইতিহাস একটা বিষয়, তো সেই হুম ইতিহাসটা হুম হচ্ছে যে তো আমরা মানুষ কি করেছে না করেছে। তো এবার সেইখানে যখন গুহায় মানুষ থাকছে, তখন গুহায় যে ছবি আঁকছে সেইখান থেকে আমাদের শিল্প ইতিহাস শুরু। যে মানুষ, হ্যাঁ হ্যাঁ তার যে শিল্প ইতিহাস এখান থেকে শুরু। এবার তারপরে যা যা যেখানে যেখানে পাওয়া যাচ্ছে, এবং আমরা তো সেইটা শিল্প ইতিহাসের ধারণাটাও বদলেছে। যে শিল্প বলতে কি, কতটা কি আমি শিল্প ইতিহাসের মধ্যে আলোচনায় নিয়ে আসব, এটাও বদলেছে। তো এখন যেটা এসে দাঁড়িয়েছে সেখানে শিল্পর সংজ্ঞাটাই খুবই একটা বিস্তৃত জায়গায় পৌঁছেছে। যে সেটা শুধু যে কিছুদিন আগে বা আধুনিক যুগের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে পেন্টিং, স্কাল্পচার, কি এইভাবে যে ভাগ কয়েকটা ছিল, সাবজেক্ট ছিল, তো সেইখানেও তার জায়গাগুলো বদলেছে। যে শুধু পেন্টিং এর ক্ষেত্রেও যে গ্যালারি পেন্টিং, এখন তারপরে এখন আমরা সেই ফ্রেমের মধ্যে, আর্টের মধ্যে সেটা রিক্সা পেন্টিং থেকে শুরু করে বিভিন্ন স্পিয়ারে যা যা কাজ হচ্ছে, তো সেইভাবে শিল্প ইতিহাসের বিষয় এবং তার পরিধিটাও বেড়েছে। যে একাডেমিক আগ্রহের জায়গাটা যেরকম ভাবে বেড়েছে, তার যে অনুসন্ধানগুলো যেভাবে বেড়েছে সেইখান থেকে। তো সেইখানে লোকশিল্পের যে জায়গাটা, যে কথাটা পরের দিকে জিজ্ঞেস বলছিলেন, যে লোকশিল্পকে নিয়ে যে আগ্রহ এবং তার যে আলোচনা এবং তার সংক্রান্ত যে ইতিহাস তৈরি, তার সঙ্গে যে যোগাযোগ, সেইটা এই শিল্প ইতিহাসের পরিপ্রেক্ষিতে। শিল্প ইতিহাস এটা তো আমরা একটা একাডেমিক সেন্সে আলোচনা করছি, একাডেমিক টার্মটা নিয়ে, তার যে হ্যাঁ 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 ডিপার্টমেন্ট হ্যাঁ বা তার যে হুম, হুম। চর্চা, সেটার যে জায়গাটা, তো সেইখানে সেই যে আগ্রহটা, সেইটাও বর্তমানে খুবই বেড়েছে নিঃসন্দেহে। সেটা যেটা আমরা মানে তার সূত্রপাতও শিল্প ইতিহাসেই আলোচনার জায়গা। যে আমাদের এখানে যে পট নিয়ে যে আগ্রহ, সেটা পট তো আঁকা হয়েছে মানে বলতে গেলে যে আবহমান কাল ধরে আর কি। সেইভাবে বলতে গেলে যে কিরম ভাবে কি ফর্মে কখন শুরু হয়েছে সেরকম জানা যাচ্ছে না, মানে সেই একটা তো পয়েন্ট নেই। কিন্তু পটের যে চর্চা সেটা পাল্টাতে পাল্টাতে গেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন তার স্টাইল ইত্যাদি তৈরি হয়ে উঠেছে। এই সমস্তই শিল্প ইতিহাসের বিষয়। যে মানুষের যে আচ্ছা, দৃশ্য তৈরির যে এবং দৃশ্য সংক্রান্ত ধারণার যে বিবর্তন এবং তার যে জায়গা, সেখানে। তো হ্যাঁ, বলুন। আচ্ছা তৌফিক, আমি আরেকটা বিষয় একটু জানতে আগ্রহী ছিলাম। এটাও আসলে আপনার লেখার একটা রেফারেন্স থেকেই বলছি আর কি। সেটা হচ্ছে যে শিশু আর শিল্পীর দেখা, এই ব্যাপারটা নিয়ে হুম আপনি একটা লেখায় আলাপ করেছিলেন। তো শিশু আর হুম শিল্পীর দেখার মধ্যে মিল অমিলের জায়গাটা কোথায়? হুম, এবং হচ্ছে আপনি এখানে একটা মানে স্মৃতি সংক্রান্ত একটা আলাপ করেছিলেন, যে একটা শিশুর যে দেখা সেটা হচ্ছে যে পুরো দেখা, মানে 100% হুম দেখা, বা সেইখানে হচ্ছে যে স্মৃতি থাকে না। এবং আমরা হচ্ছে যে সাধারণ মানুষেরা হুম বড় হতে হতে আমাদের অনেক স্মৃতি যুক্ত হয় বলে
আমরা হচ্ছে আমাদের দেখাটা আর নির্ভেজাল থাকে না। তো হুম এই নির্ভেজাল দেখাটা বা মানে হুম শিশু আর শিল্পীর দেখার এই মিল অমিলের জায়গাটা যদি একটু বলেন। হুম আসলে এমনি বাচ্চা কম বয়সী মানুষদের সঙ্গে মেলামেশা ইত্যাদি, তাদের কাজকর্ম দেখতে দেখতে, তাদের সঙ্গে কথাবার্তা আলাপ আলোচনা করতে করতে মানুষের সঙ্গে, সেইখানে অনেক বিষয় মনে হয় আমার, যে এমন কিছু বিষয়, যে বিষয়গুলো একজন কম বয়সী মানুষ, মানে একজন শিশুই যে কথা বলতে পারে, বা মানে কোন পর্যায় থেকে যে আলাদা করে সে একটা বিষয় নিয়ে আলোচনা করবে, এই পয়েন্টটা আমি খুঁজে পাই না। যে একটা বিষয়, সেটা এই বয়স হলে সে আলোচনা করতে শুরু করার, এটা কিরকম ভাবে বুঝবো সেটা তো আমার ধারণা নেই। কয়েকটা নিয়ম বেঁধেই আমরা যেন এ করি, যে শিশু শৈশব এই সময়টাকে দেখি, এটা একটা বড় হয়ে ওঠার প্রস্তুতি পর্ব। তো এটা আমার মনে হয় যে এই জায়গাটা খুব, আমার ঠিক আমি ঠিক স্বস্তি পাচ্ছি না এই জিনিসটাতে। এই মানে এইভাবে ঠিক আমার মনে হচ্ছে যে বাস্তবটা এরকম ঘটছে না, মানে নেচার ঠিক এরকম ঘটাচ্ছে না। তো একটা কারণ, অনেক অবজারভেশন, অনেক জিনিস, অনেক ডিরেক্টনেস, অনেক স্থির প্রত্যয় অনেক শৈশবে দেখতে পাই মনে হয়। এবং মানুষগুলোকেও দেখতে দেখতে নিজের জীবনের, মানে আমিও বড় হচ্ছি, নিজের মনে হওয়া গুলো, অতীত গুলো, এবং চারিপাশের মানুষের যে বিবর্তন, সেইগুলো দেখতে দেখতেও মনে হতে থাকে যে অনেক স্পষ্টতা যেন কোথাও একটা ডাইলিউটেড হয়ে যাচ্ছে, বা অনেক কিছু যেন ঘিরে ধরছে, অনেকটাই ওয়েস্টেজ জমা হচ্ছে আমাদের চারপাশে। যেরকম এই প্লাস্টিক ওয়েস্টেজ, যে জঞ্জাল, মানে যে এই যে পলিউশন, বা এই যে একটা করাপশন তৈরি হয়ে উঠছে প্রতি ক্ষেত্রে, আমাদের সমাজ থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত জীবনে, প্রকৃতিতে, সব জায়গায়। সেইটাই ব্যক্তিগত একটা শিশু সে জন্মাচ্ছে, এবং তার যে বড় হয়ে ওঠা, সেটার মধ্যে দিয়ে এই লসটা আসে বলে আমার মনে হচ্ছে। যে এক ধরনের, এই আপনার সঙ্গে কথোপকথন 2-4 দিনের, তার পরিপ্রেক্ষিতে ভাবতে গিয়েও মনে হচ্ছিল যে এই যে এক্সপিরিয়েন্স, এই জিনিসটাকে একরকম ভাবে, এটাকে একটা, তো মানে নিশ্চয়ই এটা একটা একটা ট্রুথ বা একটা লস অফ কিছু বটে। তো সেইখান থেকে হ্যাঁ, যে, যেমন হ্যাঁ 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 হ্যাঁ, আমার ওই তো আপনার ওই লেখাটা থেকে আমার যেটা মনে হচ্ছিল যে ধরেন আসলে আমাদের এক্সপেরিয়েন্স, আমরা যখন আসলে বড় হতে থাকি তো তখন দেখা যাচ্ছে যে কোন একটা ঘটনা, আমি আমার সামনে একটা দৃশ্য দেখছি, তো আমি হুম দেখছি যে হুম পুকুরে মাছ ধরছে। তো পুকুরে হুম মাছ ধরার তো আমার পেছনের অনেক স্মৃতি আছে, তো আমার স্মৃতি থাকার কারণে পুকুরে মাছ ধরছে এটা আমার কাছে আর অ্যাট্রাকটিভ না, আমি আর ওইটা হুম দেখছি না। হ্যাঁ, কিন্তু একটা ওই যে শিশু যখন গল্পটা, হচ্ছে যে, হ্যাঁ 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 আপনি বলেন। তো একটা শিশু হ্যাঁ, ওই আসলে যে যখন শিশু দেখছে, যখন হ্যাঁ, দেখছে, তখন হুম, মানে যেরকম যে শিশু, ও তো মানে এমনি একদম 2 বছর 3 বছর কথা বলতে শিখছে, রিয়াক্ট করছে, সে প্রতি মুহূর্তে যে রিয়াকশন, তো তার যে স্মৃতির গঠনটা, সে তার আগের স্মৃতি, তার মানে তার স্মৃতির মধ্যে সেই ভাগটা নেই, তার অবশ্যই সেই সময়টা নেই। আমি একটা 40-45 বছর বয়স, 45 বছরের হুম, আমার চেতন অবচেতন সমস্ত, আমি জানি না আমার স্মৃতিতে কি আছে। মানে আমরা জানি না মেমারি জিনিসটা কি আমাদের, যে হুম, হুম, কোনটা কিরম ভাবে কখন বেরিয়ে আসছে সেটা, কিন্তু আছে, এটাকে আমরা অস্বীকার করতে পারি না, যে একটা জিনিস, বিরাট একটা ভার, সেই জিনিসটা তৈরি হয়ে গেছে। আর সেটাকে আমরা ম্যাচুরিটি বলে খুব স্বস্তি পাই, তো কিন্তু এক্সপিরিয়েন্স, আমি খুব অভিজ্ঞতা বলে খুব স্বস্তি পাই, কিন্তু এটা ফ্যালাসি কিনা আমি জানি না। যে হ্যাঁ হ্যাঁ তো সেইখানে শিশুর সেটা নেই, সে প্রতি মুহূর্তে দেখছে। আমি আমার 4 বছর প্রায় বয়স আমার ভাইজি, তো ওকে দেখছি বড় হয়ে ওঠা, যে তো সেইখান থেকে যে স্পষ্টতা, ওই যে মহাভারতের যে ছোট্ট গল্পটা আছে, অর্জুনকে জিজ্ঞেস করছে যে কি দেখছো, বাকি সবাই বলছে যে এই মাছ দেখছি, মাছের চারপাশ দেখছি, আপনাকে দেখছি। দ্রোণাচার্য একটা পরীক্ষা হুম, হুম, হচ্ছে হুম, তার ছাত্রদের, তো সেইখানে সবাইকে একটা মাছ ঝোলানো আছে বোধহয়, ওকে হুম, হুম, মাছের নিচের দিকে একটা আয়না আছে, সেখানে এরকম তীর ধনুক দিয়ে মাছের চোখে লাগাতে হবে আর কি, এই হচ্ছে পরীক্ষা।
তো সেইটাতে সবাই আসছে, এরকম ভীম এসছে, সবাই এসছে, দেখছে ওকে, সবাই জিজ্ঞেস করছে যে কি দেখছো তুমি? তো ও বলছে যে আপনাকে দেখছি, এই দেখছি, ওই দেখছি। বলছে যে ঠিক আছে, তুমি চলে যাও, তুমি ফেল। এরকম সবাই ফেল হয়ে গেছে, সবাইকে সবকিছু দেখছে। তো অর্জুন বলছে আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমি খালি মাছের চোখটাই দেখতে পাচ্ছি। বলছে ঠিক আছে, তুমি ছাড়ো। ও লাগাচ্ছে, ও তো তো এই যে জিনিসটা, যে একটা বাচ্চা ও ভুলেই যাচ্ছে, ও কিন্তু ওই যে মাছের ছিপ আপনি বললেন যে এই যে ছিপটা ফেলেছেন, তো এইটাতে ও দেখছে যখন একটা বাচ্চা, ও জানেও না যে হয়তো যেটা ছিপ না কি, এটা থেকে কি হবে, ও জানেই না যে এটা মাছ ধরার জন্য ফেলছে। হয়তো ওই বয়সেই, একটা বয়সেই হয়তো এই যে দেখাটা, যে ও দেখছে একটা ঘটনা ওখানটাতে, ওইটুকুনি। ওর কোনো কিছুই, ওর ধারণা নেই যে পৃথিবী গোল, কি জলে মাছ থাকে, কি কিছু। এই যে দেখাটা, যে একদম ওই ইমেজটা, বা এই যে এক্সপিরিয়েন্সটা, সেটা একটা সাউন্ড হতে পারে বা কিন্তু একটা বাচ্চার, যে আমি দেখার দিক থেকেই বলছি, যে এই যে দেখাটায় ওর আর কোনো নেই, কিন্তু সেইটা আমি যখন দেখছি, তখন আমি দেখছি যে পুকুরে ছিপ ফেলছে, তার সঙ্গে হয়তো জানি যে এই পুকুরটা হচ্ছে অমুকের পুকুর, এই লোকটা হচ্ছে অমুকের বেটা। এই যে গল্পটা পুরো, ছাড়াও মানে এরকম চেনা ছাড়াও, যে আমাদের যে আরো যে জানা, যে একদমই অচেনা জায়গার অচেনা কোনো ঘটনা দেখতে গেলেও, যে সংস্কৃতি, যে দৃশ্য আমি হয়তো আগে দেখিও নি, কিন্তু সেটা দেখতে হলেও আমার যে নিজস্ব একটা ধারণা মানুষ সম্পর্কে, তার ব্যবহৃত জিনিস সম্পর্কে, তার জীবন সম্পর্কে, সেটা তো এসে যাচ্ছে। তো ওই যে দেখাটা, এটাই আমার মনে হয় যে, আর মানে আমার মনে হয়েছে যে শিল্পীদের কাজ দেখে, ছবি দেখে, ইমেজের ব্যবহার দেখে, অন্যান্য মাধ্যমের ক্ষেত্রেও বলবো, আমি ইমেজের দিক থেকেই বলি, ছবির দিক থেকে, সেই দিক থেকে আমাদের যেটা নারীদের যেটা মনে থাকে, যে জায়গাটা, সেটা সেইখানে একটা কোথাও এই দেখাটা শিল্পী বহন করে, মানে সেও এই দেখাটা দেখেছে, এবং এই দেখাটা নিয়ে তার অভিজ্ঞতাটার জায়গাটা, সে তার ওটাকে আবার দেখানোয়, যে জায়গাটা, যে ওটা দেখাতে পারায়, যে সে ইমেজ আবার তৈরি করে দেখাচ্ছে একটা, এই জায়গাটায় তার অভিজ্ঞতাটা, এইখানে আচ্ছা, শিশুর তাহলে মানে একদম অভিজ্ঞতা ভুলে, আর ওই অভিজ্ঞতা, এই দুটোর কম্বিনেশন। মানে ওই নির্ভেজাল ওই দৃশ্যটা, হ্যাঁ, তো ওইটা হুম। হচ্ছে যে অনেকটা শিশুর মতো করে দেখতে পারতে হয়। তো এখন তাহলে আরেকটা বিষয় আপনি একটু বলবেন যে ধরেন আমাদের আসলে এটার সাথেই প্রাসঙ্গিক ভাবে যে আলাপটা হতে পারে, যে আমাদের আসলে কোন দেখাটা আসলে আমাদেরকে শিল্পী বানায়। মানে এটা কি এই যে নির্ভেজাল দেখার কথা আপনি বলছিলেন, হ্যাঁ, যে হুম। একটা দৃশ্যকে যে পুরোপুরি দেখা, তো এটাই কি হুম। আসলে শিল্পীর দৃষ্টি, মানে যেটা অনেকটা শিশুর মতন? মানে আসলে মানে কি বানায় শিল্পী, সেটা তো বলা মুশকিল, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। মানে আমি শিল্প চর্চা করতে গিয়ে আমার মনে হয়েছে যে কিছু কিছু জিনিস অন্তরায় ঘটায়, মানে কিছু কিছু জিনিস হুম, বাধা সৃষ্টি করে একটু, উম, মানে এই যে কাজ করার যে এক্সপিরিয়েন্স, এখানের মধ্যে দিয়েও, যে নিজেরও কাজ করে যে ভালো লাগা কাজটা, কিংবা পাঁচজনে যে বলছে যে কাজটা ভালো লেগেছে, সেই যে জায়গাটায়, তো সেইখান থেকে ভাবতে গিয়ে মনে হচ্ছে আমার এখন, যে কিছু জিনিস সত্যি শিল্পীর দেখায় বাধা সৃষ্টি করে, যার মধ্যে প্রকট ভাবে একটা, আমি বলবো এটা হয়তো সেই মাত্রায় বেশি কি কম সেটা নিয়ে আমি বলছি না, কিন্তু এখন যেহেতু আমরা মানে আমাদের আর কোনো আইসোলেশন নেই, মানে আমরা সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে এতটাই জড়িয়ে গেছি, যে বাজারের সঙ্গে, তো সেইভাবে যে অবস্থায় আমরা পড়েছি, সেইখান থেকে এই যে রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, এই যে রাজনৈতিক হুম। দৃষ্টিভঙ্গির যে ব্যাপারটা, সেটার সঙ্গে সামাজিক দায়বদ্ধতা ইত্যাদি আরো বৃহত্তর জায়গা চলে আসে, সেইটা সেই ইস্যুটা একটা খুব সমস্যার ইস্যু, মানে এই জিনিসটা কে ডিল করা, মানে এটা একটা কিন্তু অন্তরায়ও একরকম ভাবে আমি বলবো, যে এই রাজনৈতিক দৃষ্টিতে যদি দেখা, রাজনৈতিক দৃষ্টিতে মানে এখন রাজনীতি সবকিছুর মধ্যেই আছে, শিল্প থেকে শুরু করে সমস্ত জায়গার মধ্যেই আছে একটা রাজনীতি, মানে একটা সম্পর্ক,
সম্পর্কের মানে আমার মনে হয়েছে যে মানুষের যে সম্পর্ক তার মধ্যে যে পাওয়ার শক্তির যে পাওয়ার রিলেশন আছে সেটাই রাজনীতি। সেটা মানুষের প্রকৃতিতে সব ক্ষেত্রে, যেরকম মানে এনভায়রনমেন্টাল পলিটিক্স কিংবা এই সমস্ত ফ্রেমের মধ্যে যেগুলোকে রাখা হয় সেইটা তো কাজেই সম্পর্ক থাকা মানেই রাজনীতি থাকা। আর শিল্পীর তো কিন্তু আমি বলতে চাইছি যেটা সেটা হচ্ছে যে সেইটা তো একজন মানুষ হিসাবে যে কোনো মানুষেরই একটা আগ্রহের এবং সেইটা নিয়ে ইনভলভ হওয়ার একটা জায়গা আছে, দরকার প্রয়োজন বলে মনে করি তার বেঁচে থাকার জন্য। কিন্তু আমি বলতে চাইছি এটার থেকে বিচ্ছিন্ন করে নেওয়া নয়, কিন্তু ওই যেরকম ভাবে আমি আমার এক্সপিরিয়েন্সটাকেও একটু বাদ রেখে ওই একদম টাটকা দেখার কথাটা ভাবছি, যে শিশুর শৈশবের জায়গাটা যে কারণে আমার কাছে গুরুত্বপূর্ণ, যে ওই দেখাটার মতোই এইখানেও একটা বোধহয় মানে পলিটিক্যাল কারেক্টনেস জিনিসটা মাথায় রাখলে একটা খুব মুশকিল আছে মনে হয় শিল্প চর্চায়, যে পলিটিক্যাল কারেক্টনেস। কারণ বিষয়টা হচ্ছে যে আমি যেরকম আমার শিল্প সেটা হওয়া উচিত, মানে সেইভাবেই সেটা রিফ্লেক্ট হয়, মানে আমি যা করছি সেটা আসলে আমাকেই আমি মানে আমার সমস্ত কাজেই আমি কিরকম সেটা আমি নিয়ে ভাবতে পারি, যে আমার কি আমি কেন মানে আমি হঠাৎ ফ্যাসিস্ট হতে যাবো কেন, মানে সেটা মানুষ হিসেবে কেন হয়ে যাবে। আমি যদি ফ্যাসিস্ট হই তাহলে আমার আর্টও ফ্যাসিস্ট হবে। মানে আর্টটাতে আমি খুব প্রোগ্রেসিভ কিছু বলার চেষ্টা করলাম, এভাবে কিছু হয় না। মানে তার চাইতে ফ্যাসিস্ট হিসেবে ফ্যাসিস্ট আর্ট হলে বরঞ্চ আলোচনার যোগ্য হবে অন্তত আর কিছু, সেটা খুব ইম্পসিবল একটা ব্যাপার। না, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে বললাম বলে, কিন্তু এটা সাটল হয়, মানে ফ্যাসিস্ট কথাটা বললাম বলে, কিন্তু আমি বলছি যে ধরুন লেফট উইং, যদি বামপন্থী মনোভাব যে জায়গাটা, সেই পরিপ্রেক্ষিতে যদি ভাবেন যে কোনো মতের পরিপ্রেক্ষিতে, ফিলোসফির পরিপ্রেক্ষিতে আমি যদি ভাবি যে রবীন্দ্রনাথ, তো আমি রাবীন্দ্রিক ভাবে একটা ছবি আঁকবো, বা মানে আমি রাবীন্দ্রিক হব, মানে কি আমি তো সেইভাবে তো হয় না জিনিসটা, যে মানে এই পলিটিক্যাল মানে পলিটিক্যাল কারেক্টনেস শেষ পর্যন্ত কিন্তু মানে ওই যে কনসিয়াসলি পলিটিক্যাল কারেক্টনেস এটা প্রয়োগ করতে যাওয়া, এটা কিন্তু একটা অন্তরায় শিল্পীর জন্য, একটা বাধা। নিজেকে দেখতে হবে জিনিসটা। বলুন। আমরা এখন যদি আরেকটু কিছু ছোট বিষয়ে আলাপে যাই, যেগুলো একটু প্রাথমিকভাবে আমাদের শিক্ষার্থীদের জন্য একটু হেল্পফুল হতে পারে, যেমন ধরেন যে আমাকে কি একটু বলবেন যে একটা ছবির দেখাটা শুরু হয় কোত্থেকে? যেমন আপনার একটা লেখা থেকে আমি বলছিলাম যে একটা লেখা যখন আমরা পড়ি তখন কিন্তু বাঁ দিকের প্রথম যে লেটার সেখান থেকে কিন্তু আমাদের দেখাটা শুরু হলো, কিন্তু এখন একটা ছবি যখন আমি দেখছি তখন আসলে আমরা কোত্থেকে দেখি? বিন্দু থেকে দেখি, রেখা থেকে দেখি, নাকি রংটা দেখি, নাকি সাবজেক্ট দেখি? বা সাবজেক্টটা কখন আসলে আমরা একটা ছবির সাবজেক্ট, এটা কি আমাদের প্রথমেই চোখে পড়ে, নাকি আসলে ছবিটা যখন আমাদের বোধগম্যতার ভেতরে চলে আসে তখন আসলে আমরা সাবজেক্টটা বুঝি? তো মেইন কথাটা হচ্ছে যে আসলে একটা ছবির দেখাটা শুরু হয় কোত্থেকে? আচ্ছা, এটাতে আসার আগে আমি একটু একটা কথা বলি, সেটা আগের প্রসঙ্গটাতে, যে এই যে দেখার যে অন্তরায়টা, শিল্পীর যে দেখার অন্তরায়ের প্রসঙ্গটাতে, সেইটাতে আর একটু একটা ছোট ওইটার সঙ্গে জড়িত একটা কথা, সেটা ওটাতে একটা উদাহরণ হিসেবে রাজনৈতিক জায়গাটার কথা বললাম। এমনিতে জিনিসটা যে আমি যখন শিল্পী হিসেবে তৈরি হওয়ার কথা ভাবছি, নিজেকে শিল্পী হিসেবে আইডেন্টিফাই করছি, বা লেখক হিসেবে, বা এই যে জায়গাগুলো, যে আমি একটা পরিশ্রম আমি দেব, সেই আমার পরিশ্রমটা নিয়োগ করবো, এই যে জায়গাটা, সেইখানে আরেকটা যে জিনিস খুব আমার দরকার বলে মনে হয়েছে, সেটা হচ্ছে যে আমার নিজের রুচিটাকে, আমার কোনো রুচি থাকলে হবে না, মানে আমার কোনো টেস্ট সেইভাবে, কিন্তু আমার নিজের ভালো লাগছে, মানে দর্শক হিসেবে আমার পছন্দ অমুকের ছবি কি অমুকের কবিতা, সেটা একটা জিনিস, সেটা একটা, কিন্তু আমার কিন্তু আমি যখন কাজ করছি তখন কিন্তু আমাকে ওইটা রাখলে হবে না, আমার কিন্তু যেটা আমার ভালো লাগছে না বরঞ্চ সেটা বেশি দেখতে হবে। আমার যেটা আমার মনে হয়েছে, এটা আমার নিজের ব্যক্তিগত, যে ওই টেস্টটা একটা খুব টেস্টটা হ্যাম্পার করে, মানে আমার যে নিজস্ব রুচি, সেটা আমার সেইটার তে যদি আমি সেইটাতে লিপ্ত হই, সেটার মধ্যে নিয়োজিত হয়ে যাই, তো সেই জিনিসটা স্বভাবতই আমাকে ইনফ্লুয়েন্স করবে। তো আমার
ওই যে ওই আবার সেই যে সমস্ত কিছু ভুলে বাদ রেখে যে দেখাটা, নিজস্ব দেখাটা এবং সেটাকে কার্যকর করার যে জায়গাটা, সেইটা আমার মনে হয়েছে যে এটাতে একটু ব্যাঘাত সৃষ্টি হয়, যে ওই জিনিসটা যদি আমি একটু না এড়িয়ে যাই, সেটা মানে একদম ছাত্রাবস্থার জায়গা থেকে শুরু করে, আর যেহেতু এইটা কাজটা আমাদের সারা জীবনই ছাত্রাবস্থা, সেই জন্য ওই জায়গাটা যে আমি যেরকম আমার অমুকটা দেখতে ভালো লাগে না, অমুকের ছবি আমার ইগনশিলি দেখতে ভালো লাগে না, বা আমার অবনীন্দ্রনাথ ঠাকুর দেখতে ভালো লাগে না, সেই জন্য আমি যদি ওটা বাদ দিয়ে দিই, তাহলে যে ভুলটা হয় যে আমার, হ্যাঁ, যে আমার রবীন্দ্রনাথ পড়তে ভালো লাগে না বা লাগে না, বা এদিকে আমার হয়তো মানে ফাল্গুনী রায় পড়তে ভালো লাগে না, তো আমি বা আমার শম্ভুরক্ষী পছন্দ, আমার অনন্য রায় পছন্দ, বা আমার মানিক বন্দ্যোপাধ্যায় পছন্দ, এইভাবে যদি আমি শুধুমাত্র এ করি যে আমার কমল মজুমদার, বা আমি মানে যে কোনো ক্ষেত্রে এই যে মানে সেই জিনিসটা যে সুকুমার রায়, মানে অবধারিত ভাবে যে যে সমস্যাগুলো আমাদের সামনে এসে পড়ে, যে সুকুমার রায়, রবীন্দ্রনাথ, এরকম যে সেটা কিন্তু সব ক্ষেত্রেই আছে, এটা শুধু বড় নামগুলোর পরিপ্রেক্ষিতে নয়, সমস্ত ক্ষেত্রেই এইখান থেকে একটা রুচির জায়গা থেকে আমার মনে হচ্ছে যে যদি কার্যকর ক্ষেত্রে যে ওই টেস্টটা, ওটাকে আমাকে এড়িয়ে কাজের জায়গাটাকে ভাবা উচিত, যে জিনিসটা, সেই জন্য আমার ওই টেস্টটা সম্পর্কে সচেতন থাকা উচিত, যে আমার ভালো লাগা নির্ভেজাল, আমি যেখানে দেখছি, সেখানে আমার ভালো লাগছে অমুকের সিনেমা, অমুকের গান, কবিতা, সেটা আমি দেখছি অবশ্যই, কিন্তু তার সঙ্গে আমাকে ছাত্র হিসেবে কিন্তু ওইটাকে দেখতে হবে যতটা আমার সম্ভব। এরকম তো সম্ভব নয় পৃথিবীর সমস্ত কিছু আমি দেখে ফেললাম, কিন্তু আমার রুচির জায়গা থেকে যেন আমি না আটকাই, এই জায়গাটা তৈরি করতে হবে। এটা আমার মানে আমার সিকিউর জোনের বাইরে আমাকে সবসময় যেতে হবে যদি আমি ক্রিয়েটিভ আর্টিস্ট হিসেবে কাজ করি। এইটা এই বিষয়টা। আচ্ছা আচ্ছা, এর পরেরটা হচ্ছে যে প্রশ্নটা একটু ধরিয়ে দিন, কি যেন বিষয়টা? প্রশ্নটা ছিল যে একটা ছবির দেখাটা শুরু হয় কোথা হ্যাঁ থেকে, হ্যাঁ ছবিটা আমরা হ্যাঁ হ্যাঁ। এখন এমনিতে তো মানে সচরাচর বিষয় দিয়েই, মানে এমনি সচরাচর দেখুন, আমাদের এখানে সত্যি কথাই আমার মনে হয় যে আমরা বাংলায় আমাদের যেটুকুনি যা দেখেছি, তাতে আমরা খুবই একদিক থেকে লিরিক্যাল মানুষ। আমাদের ভাষা এবং সেখানে কথাবার্তা, আমাদের জীবনেও আমরা এত কথা বলি যে সব জায়গাতেই আমরা কথাবার্তা খুব বলি বাংলায়, বাংলা ভাষার সেই জন্য ক্ষমতা ইত্যাদিও সমস্ত কিছু বিরাট, তার সাহিত্য ক্ষেত্র সবকিছু, বাংলা ভাষায় বই ইত্যাদি সবকিছুই খুবই, কথা বলার একটা বিরাট চর্চা আছে, এবং সেই সূত্রে গানও যে তৌফিক, একটু ইন্টারাপশন হয়েছিল মনে হয় নেটওয়ার্কের কারণে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, একটু অফ হয়ে গেল। হ্যাঁ 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 হ্যাঁ, তো আপনি ওইটা একটু একটু বলবেন। ওই যে আলাপটাতে আমরা ছিলাম যে একটা মানে লেখার ক্ষেত্রে তো স্ট্রেট ফরওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ছবির ক্ষেত্রে আমরা কোথা থেকে দেখাটা শুরু হয়? হ্যাঁ, তো তো সেটা আমি যেটা বলছিলাম, জানি না আমি মাঝখানে এটা কি কেটে গেছে কিনা, যে আমরা বাংলায় আমরা মূলত কথা নির্ভর, কথার যে আমাদের ব্যাপ্তি, কথা বলা, তার লেখা, তার গল্প, কাহিনী ইত্যাদি ইত্যাদি, তো সেইটার একটা বিরাট প্র্যাকটিস আছে আমাদের, এবং সেইটার সূত্রে যে লিরিক ধর্মী গান ইত্যাদির পরিপ্রেক্ষিত সেটার আমাদের একটা বিরাট অভিজ্ঞতা আছে। মানে যে কোনো ক্ষেত্রেই যে একটা গান, বেসুরো গান কেউ গাইলে চট করে কিন্তু যে কোনো মানুষ আমাদের এখানে কানে লাগে আমাদের, মানে আমি যে একেবারে মানে আমি খুব মিউজিক্যালি চ্যালেঞ্জড পারসন, মানে আমি কিচ্ছু জানি না, আমার লেখা নিয়ে গান হয়েছে কিন্তু আমি গানের সম্পর্কে আমি খুবই কিন্তু আমারও কানে লাগে একটা বেসুরো গান হলে, এবং সেটা আমি দেখেছি মানুষের জেনারেলি কানে লাগে বেসুরো গান। তো সেই যে অভ্যেসটা, সেটা কিন্তু ছবির ক্ষেত্রে আমার মনে হয় না যে আমাদের সেইভাবে আসে। আমরা খুব যে ইমেজ, দৃশ্য এইসব নিয়ে ভাবিত জাতি এরকম নয়। তাহলে আমাদের রাস্তাঘাটও অন্যরকম দেখতে হতো, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও যদি বলি, আমাদের যে আর্কিটেকচার থেকে শুরু করে সবকিছু নিয়েই, সমস্ত কিছু নিয়েই। আবার বোধহয় অফ হয়ে গেল নাকি? আছেন আছেন হ্যালো তৌফিক, হ্যাঁ, অফ হয়ে গেছিল। খুবই দুঃখিত, আরো একবার মনে হয় এটা ইন্টারাপ্টেড হয়েছে। হ্যাঁ, তা আপনি যেটা আমরা যে পর্যন্ত শুনতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি ওই যে বলছিলেন মিউজিক্যালি চ্যালেঞ্জ পারসন আপনি, আমরা যে কোনো
একটা গান বেসুরো হলে আমরা কিন্তু ওটা ওটা কিন্তু বুঝতে পারি, বুঝতে পারি জেনারেলি মানুষজন, তো আমিও বুঝতে পারি, সেই জন্য মানে মনে হয়, সেই জন্য বলছি। বা দেখছি যখন, তো তো সেটার তুলনায় আমার মনে হয় যে দৃশ্য, ইমেজ, এইগুলো মানে এগুলো নিয়ে আমাদের হয়তো, এবার জানি না, আমি এটা নিয়ে বেশি দেখি বলে আমার এটা মনে হয় কিনা, কিন্তু আমার মনে হয়েছে যে তাহলে আমাদের হয়তো রাস্তাঘাটও পরিষ্কার পরিচ্ছন্ন হতো, বা আমাদের সমস্ত কিছু বাড়িঘর থেকে শুরু করে তার প্রতি, তো সেইখান থেকে আমরা খুব যে দেখার মানে ওটা, এটা একটা দিক আমাদের। আবার আরেক দিক থেকে আমাদের জাতিগতভাবে আমাদের দেখার একটা মানে কি, যে এমনিতে মানুষ কিন্তু মানুষকে দেখে, কারণ এটা আমি বেশ কিছু জায়গায় দেখেছি যে ওইভাবে নয়, মানে এটা এবার ধরুন বদলে যাচ্ছে এখন শহরে, মানে যেরকম গ্রামের দিকে যদি মানুষ হেঁটে যায়, তাহলে যে মানুষেরা বসে আছে তারা কিন্তু তাকিয়ে দেখে মানুষকে এসছে, নতুন মানুষ হলেও দেখে, যে এই যে দেখাটা। হ্যাঁ, কিন্তু শহরে আপনি এটা দেখবেন না, এবং শহরে যখন দেখবেন যে ওই শহরটা বদলে 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 বদলে, তখন দেখবেন যে বাসেও আর কেউ কারোর দিকে দেখে না, সবাই মোবাইলেই দিয়ে থাকে। তো এই যে যে কিন্তু আমাদের এমনি দেখাটা ছিল আমাদের, যে দর্শন, যে দর্শন থেকে, যে দর্শন শব্দটারও, যে দর্শন মানে দেখা, এবং দর্শন যে আমরা ফিলোসফি অর্থেও যে ব্যবহার করি, তো এই যে জায়গাগুলো, তো সেটা দেখা একটা দিক, যে আমি বলতে চাইছি যে দেখা যে আমরা দেখি জেনারেলি, তো তার যে ডাইমেনশন গুলো, তো সেটা কে কিরকম ভাবে দেখছে সেটা তার মানে সেটা তার মতোই। তো ছবি দেখা এটার জায়গাটা, সুতরাং আমাদের সমাজে, আমাদের জায়গায় মূলত একটা বড় অংশই শুরু হয় বিষয়টার দিক থেকেই, যে এটা কিসের ছবি, এই জায়গাটা থেকেই, যে এটা আচ্ছা, এটা একটা অমুকের ছবি, তমুকের ছবি, এরকম একটা জায়গা থেকে। তো তার সঙ্গে আবার আমাদের আধুনিকতার দর্শন, আধুনিকতার দেখাও মিশেছে, তার ফলে আমরা এখন অ্যাবস্ট্রাক্ট আর্ট, এটাও একটা একটা পরিচিত শব্দ হিসেবে আছে, এবং সেটা সম্পর্কে তো সেইটা, এটা আচ্ছা অ্যাবস্ট্রাক্ট আর্ট, এটা দিয়ে দেখাটা শুরু হয়, যে বিষয়ের গত জায়গা থেকে, যে আচ্ছা এটাই বিষয়, বা এরকম একটা জেনারেলি বাস্তবে। এইবার কিন্তু এমনিতে কি হচ্ছে ঘটনাটা, যে একটা ছবি, সেটা যখন মানুষ দেখছে, সেটা মনে হচ্ছে যে এটা তো আমি এইখান থেকে দেখতে শুরু করছি, কিন্তু দেখাটা তো আসলে কি দেখছি, কি দেখা হচ্ছে, সেটা বিষয়ের মানে অ্যাবস্ট্রাক্ট আর্টে যখন, তখন কি দেখছে মানুষ, সেটা রং দেখছে, বা একটা রেখা দেখছে, এইরকম ভাবে, যে একটা খুব সুন্দর করে রং দেওয়া হয়েছে, বা এটার মধ্যে একটা খুব উচ্ছ্বাস আছে, কিংবা একটা রেখা খুব ক্যালিগ্রাফিক হয়তো, তো এটা যে যেরকম ভাবে বুঝছে, কিন্তু সে সেইভাবে দেখছে আর কি। আর ঘটনাটা এমনিতে ঘটনাটা কি ঘটছে, মানে আমি বলতে চাইছি যে তাকানো এই জিনিসটা কি, দেখা এই জিনিসটা কি, সেইখান থেকে ছবি দেখা একটা জিনিস, এই জিনিসটা কি, তো সেইখান থেকে একটা চোখ আমরা যখন দেখছি, তখন আমরা কি দেখি, একটা মানুষের কোথাও, মানে দেখাটা তো সামগ্রিক, মানে আমাদের তো এতটা হচ্ছে দেখার রেঞ্জ, মানে একটা চোখটাও মুভ করছে, মানে আমি একটা রেঞ্জ, পেঁচার মতো নয়, পেঁচা পুরোটা 360 ডিগ্রি দেখতে পাই, কিন্তু আমার রেঞ্জ এতটা, সেটা এরকম এতটা রেঞ্জ। তার একটা জায়গায় চোখ যদি স্থির রাখি, তাও আমার এখান থেকে ঝাপসা ঝাপসা জিনিস দেখছি, এরপর আমি কনসেন্ট্রেট করছি যে জায়গায়, সেখান থেকে আমি পয়েন্ট করছি। তো সেইটা যদি ছবি ক্ষেত্রে ছোট একটা ফ্রেম নিয়ে আসা হয়, যে এইটুকুনি একটা ছবি ছোট, সেটাতে আমি দেখছি, তো চারপাশেরটা আমার দেখা আছে ঝাপসা, কিন্তু আমি দেখছি এখন এখানে। এবার তার মধ্যেও আসলে আমি কোথায়, যে কোনো জিনিসই আমি দেখছি, যে আমি এখন ধরুন আপনার দিকে তাকিয়ে এসেছি, তখন আপনার চোখে চোখ রেখেছি না আপনার, তো এই যে জায়গাটা, সেটা মনে হয়েছে যে চোখের দিকে তাকাই নাকি ঠোঁটের দিকে তাকাই কেউ কথা বললে, নাকি তার চুলটা অলক নড়ছে সেখানটা দেখছি, নাকি তার শার্টের বোতাম দেখছি, এইখান থেকে একটা ছবিতে তো, কিন্তু জিনিসটা আসলে দুটো মনি, দুটো চোখের থেকে আমরা এক পার্সপেক্টিভের সেন্স যে জন্য তৈরি হয়, কিন্তু আমরা একটা পয়েন্টেই মনোনিবেশ করি, একটা বিন্দুতেই দেখি, পয়েন্টটা পরে বিন্দুতেই হয়তো, সেটা হয়তো ছবির ক্ষেত্রেও তাই জন্য আমার মনে হয় যে ছবির বিন্দু, মানে এবার একটা সেই বিন্দু কত বড় হয়ে উঠছে ছবির পরিপ্রেক্ষিতে, এরিয়াটা সেইভাবে কভারেজ দেখার যে কনসেন্ট্রেশন চোখের অক্ষিগোলকের, সেইটা করছে এসে, সেই যে অ্যাট্রাক্ট করার যে সেই দেখাটা, সেইটা দিয়ে শুরু হচ্ছে ছবির দেখাটা। এইবার সেইখান থেকে একটা রেখা আমাকে স্পিড নিয়ে এলো,
কিংবা একটা রঙের পট আমাকে একটা চোখটাকে ঘুরিয়ে নিল, এইগুলো খুব জড়িয়ে আসছে যে একটা তখন যে এইবার ইমেজগুলো তৈরি হয়ে উঠছে যে সেটা কোন দিকে যাচ্ছে, কি দেখছে, এই দেখাটা যে দেখাটা ওইভাবে তৈরি হচ্ছে, মানে দেখাটা তৈরি হচ্ছে মানে ঘটনাটা এরকম ভাবে ঘটছে বলে আমার মনে হচ্ছে যে সেইটা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভাবনাটা হ্যাঁ, বোঝাতে পারছি। এখন হ্যাঁ 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 হ্যাঁ, তৌফিক, এখানে আর একটা বিষয় একটু জানার থাকে আমার, সেটা হচ্ছে যে ধরেন আহ, এই যে আমাদের দেখাটা তৈরি হচ্ছে, তো এখানে প্রাসঙ্গিক ভাবে আমাদের আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো ছবি দেখি, হ্যাঁ, তো কেউ দূর থেকে দেখা, কাছ থেকে দেখা, তো এই দূরত্বটা হচ্ছে যে কোনো পাল্টাই দেয় কিনা আর কি, মানে ছবির দেখাটাকে একটু পাল্টায় কিনা। হ্যাঁ, আর আরেকটা আমার যেটা একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ধরেন আমরা তো চারপাশের বাস্তবতা দেখি, তাই না? তো চারপাশের বাস্তবতা দেখার পরে মানে ধরেন বাস্তবতার ছবি আর ছবির বাস্তবতা, এই দুইটা জিনিসের পার্থক্যটা কি, মানে এটা আপনি একটু বলবেন প্লিজ। এখানে দুইটা একটু জড়ানো প্রশ্ন থাকলো। প্রথমটা হচ্ছে যে ওই যে দূরত্ব ছবিটাকে পাল্টাই দেয় কিনা, আর পরের প্রশ্নটা হচ্ছে যে দূরত্ব, মানে এর হুম, প্রথম প্রশ্নটা আরেকটুখানি একটু বুঝিয়ে বলুন না। মানে প্রথম প্রশ্নটা কেমন, যে অনেকেই হচ্ছে যে ওই যে আহ, কিছু ছাদ পেইন্টিংস আছে না, সিলিং আর্ট, এরকম কিছু, তো যেখানে হচ্ছে যে এটা আমাদের একজন প্রশ্নটা করেছে যে আমরা যখন কোনো ছবি দেখি, কেউ দূর থেকে দেখি, কেউ কাছ থেকে দেখি, এই যে হুম, দুজনের দূরত্ব রেখে ছবি দেখা, এটা কোনো অর্থ পাল্টে দেয় কিনা। আচ্ছা আচ্ছা। হুম, তবে ছবির ভাষা দূরত্বের সাথে সম্পর্কিত কিনা, এটা হচ্ছে প্রথম হুম, প্রশ্ন। পরের প্রশ্নটাতে হুম, আমরা পরে যাই আর কি। হুম, আচ্ছা। হ্যাঁ, আসলে এটা ছবি মানে এটা মাপের ব্যাপার, মানে একটা হুম, যে দেওয়ালের দেওয়াল জোড়া মিউরাল ভিত্তিচিত্র, হুম, হুম, কিংবা যে আপনি বলছেন যে ছাদের যে ভিত্তিচিত্র, সে হুম, হুম, আপনি এবার পুরোনো কাজের কথা বললে ধরুন অজন্তার ছবি বা সিস্টিন মিউরাল, সিস্টিন চ্যাপেলের মিউরাল, হুম, 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 তো সেই ছবি এবার বড় ছবি আপনাকে একটু দূরে গিয়ে দেখতেই হবে পুরো ছবিটা বোঝার জন্য, অত বড় ছবি তো পুরো ছবিটা তো দেখতে হবে, এটা হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ জন্য হ্যাঁ একটু দূর হ্যাঁ, থেকে দেখতে হবে। হুম, আর হুম, হুম, ছোট মিনিয়েচার কাজ, সেটা আপনাকে কাছেই কোলে নিয়েই দেখতে হবে, মোগল মিনিয়েচার হোক কিংবা আর জড়ানো পট, তো সেই পট আপনাকে একটা সিনেমার ভাষায় মিড লং, একটু বড় ক্লোজ এরকম জায়গা থেকে দেখতে হবে, একটু মাঝামাঝি থেকে দেখতে হবে হুম, যখন হুম, হুম, জড়ানো পট খুলে দেখানো হবে হ্যাঁ হ্যাঁ, বাংলার। তো এই যে দূরত্ব, এটা টেকনিক্যাল একটা ব্যাপার, যে ছবি যে দেখছে হুম, হুম, তাকে এই দূরত্বটা হুম, নিতেই হবে। আর তার হুম, 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 চোখের সামর্থ্যের বিষয় আছে, যে আমি এই কথা বলছি দূরত্বের কথা মিউরালের থেকে নিতে হয়, কিন্তু আমাদের যে মানে বিস্ময়কর বিনোদ বিহারী মুখোপাধ্যায় কথা দেখলে জানলে ছাত্রছাত্রীরা দেখবে যে বিনোদ বিহারী অন্ধ হয়ে গেছিলেন, সেই জীবনে পুরোপুরি অন্ধ হয়ে গেছিলেন, একটা সময় অবধি একটা চোখে অল্প দেখতেন। সেখানে উনি শান্তিনিকেতনে এলে দেখতে পাবে যে তার মিউরাল আছে, অনেকেই দেখেছেন, দেওয়াল জোড়া মিউরাল, বড় মিউরাল, মধ্যযুগীয় সাধু সন্ন্যাসীদের নিয়ে, কবি নানক, এদের নিয়ে তিনটে দেওয়াল জুড়ে হিন্দি ভবনের দেওয়ালে করা আছে। সেই মিউরাল বিনোদ বিহারী কিন্তু এইটুকুনি দূরত্ব থেকে দেখতে পান তখন, অর্থাৎ হুম, হুম, কয়েক হুম, ইঞ্চি দূরত্ব থেকে দেখতে পান, কিন্তু ওই কাজ উনি করেছেন, মানে ওনার কোনো দূরত্ব থেকে দেখার কোনো প্রসঙ্গই ছিল না, ওনার ওটা হুম, হুম, উনি ওনার নিজস্ব পরিশ্রমে ওই জিনিসটা আয়ত্ত করতে পেরেছিলেন, যে দেখা ছাড়া, না দেখে, মানে যিনি দেখতে পান না কিন্তু তিনি ছবি আঁকেন, যেরকম মানে আরেকভাবে বিটোফেনের কথা আমরা জানি যে, তো সেটা একটা অন্য বিষয়, যে অন্ধকারের যে অভিজ্ঞতা বিনোদ বিহারী লিখেওছেন, ওনার ওই তত্ত্বমশাই ইত্যাদি ওনার লেখা থেকে জানা যাবে। তো এইবার দূরত্বর প্রসঙ্গ সেই জন্য ওইখান থেকে যে আছে একটা, এবার কিন্তু ছবিকে কাছে গিয়ে এই মিউরাল যখন আমি দূর থেকেও দেখছি, তখনও তারকে কাছে গিয়ে এসছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যখন আমি দূর থেকে দেখছি তখনও সেই মিউরালকে কাছে গিয়ে দেখা দরকার, খালি দূর থেকে দেখলে হবে না। এটা হচ্ছে একটা হুম,
যে সেটা কাছে গিয়ে দেখতে হবে, তার কারণ ছবি দেখার মধ্যে সমগ্রটা পড়বে, তার মাধ্যম, তার যে বুনট, যেটা কিভাবে প্রযুক্ত হয়েছে, সেটা যত কাছ থেকে দেখা যাবে তত তার আঁচড় বেশি ভালো বোঝা যাবে, তুলির আঁচড় কি, আঙ্গুলের ছাপ। একটা মূর্তি যখন দেখছি, সেটা ব্রোঞ্জের মূর্তি হলেও দেখা মানে সেটা যে তার মধ্যে যে যে ব্যক্তির মধ্যে দিয়ে এসছে, সেই যে মানুষের সঙ্গে মানুষের যে ছোঁয়া, সেটাই তো শিল্প সাহিত্য এবং সবকিছুর বিষয়টা, যে একটা লিভিং এন্টিটি, একটা জীবিত মানুষের ছোঁয়া আমি পাচ্ছি। সে বহু প্রাচীন একটা পোড়ামাটির মূর্তির মধ্যে আমি সেই সময় সেই মানুষটির আঙ্গুলের ছাপটা পাচ্ছি। সেই ছোট্ট পুতুলটা পোড়ামাটির একটা বাচ্চার জন্য তৈরি হয়েছিল, হয়তো বাচ্চার খেলবার জন্য তার মা তৈরি করেছিল হয়তো, একদম। তো সেটা মহেঞ্জোদারোর সময়কার কিংবা তারও আগের জিনিস, মানে মহেঞ্জোদারো ওই পিরিয়ডের তো পাওয়াই যায় ধরনের খেলনা। তো সেইটার মধ্যে দিয়ে ওই মানুষের যে ছোঁয়াটা পাচ্ছে, সেটা তো আমার কাছ থেকেই দেখতে হবে, যে ওই আঙ্গুলের ছাপটা, যে মানে একটা ঘুঁটে দেওয়া আছে দেওয়ালে, ঘুঁটে বাংলাদেশেও তো ঘুঁটে চল আছে তো, ঘুঁটে দেওয়ার, হ্যাঁ, গোবর দিয়ে ঘুঁটে দেওয়ার। তো সেই যে তো একটা দেওয়ালে ঘুঁটে দেওয়া আছে, সেটা একটা দূর থেকে একটা অবশ্য অমোঘ দৃশ্য, সেটা দূর থেকে দেখতেই হবে যে সেই জিনিসটা। আর কেউ যদি ঘুঁটে দিচ্ছে, এটা যদি দেখা যায়, তার তো মানে অপূর্ব দৃশ্য। তো সেই কিন্তু ঘুঁটেটাকে তো কাছ থেকে দেখতে হবে, তাহলে তো ওই আঙ্গুলের ছাপটা পাওয়া যাবে দেখতে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই প্রসঙ্গেই আমাদের ওই যে দ্বিতীয় প্রশ্নটাকেও একটু অ্যাটাচ করে নিই, যে আসলে তাহলে মানে বাস্তবতার ছবি, হ্যাঁ, আর হচ্ছে ছবির বাস্তবতা, ধরেন এই 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 দুইটা জিনিস, যে ধরেন আমরা যে কোনো যখনই একটা ছবি আঁকছি, হ্যাঁ, তো এটা কি আসলে আমি যত বাস্তব দৃশ্যেরই ছবি আঁকি না কেন, ওটা কিন্তু শেষ পর্যন্ত ছবি, মানে আমার চিত্রকর্ম। তো চিত্রকর্ম হলে সেটা কি আসলে একটা আলাদা বাস্তবতা তৈরি করে কিনা? তো সেক্ষেত্রে আসলে মানে আমি এটাই জানতে চাচ্ছি যে বাস্তবতার ছবি এবং ছবির বাস্তবতা, এই দুইটা জিনিসের আসলে পার্থক্যটা কোথায়? মানে ছবির বাস্তবতাটা কি আর কি? এই প্রথম যে দিক, যেখান থেকে কথাটা শুরু হয়েছিল আমাদের, যে শিল্প ইতিহাস কি, তাতে দেখবে ছেলেমেয়েরা পড়লে, যে তাতে দেখা যাবে যে এই বিষয়টাই, যে এখনকার এই প্রশ্নটা, এটা নিয়েই চলছে বিরাট চর্চা, যে কি বাস্তব, ছবির বাস্তব কি। আর তো আধুনিক শিল্পের পুরো ঘটনাটা পরপর পরপর খুব দ্রুত এই ছবির বাস্তব কি তার বিভিন্ন ব্যাখ্যা, বিভিন্ন মুভমেন্ট বিভিন্ন রকম ভাবে দিচ্ছে। সারিয়ালিস্টরা বলছে ছবির বাস্তব হচ্ছে স্বপ্নের জগৎ আঁকা, কিউবিস্ট মুভমেন্টে পিকাসো, ব্রাকরা বলছে যে ছবির বাস্তব হচ্ছে একটা জিনিসকে চারিপাশ থেকে দেখা, তার বিভিন্ন দিক থেকে দেখা এবং সেই দেখার এক্সপিরিয়েন্সটাকে নিয়ে আসা। তাই জন্যই সেই বাস্তবটা আবার দেখতে গিয়ে কি যে আঁকা হচ্ছে, সেটাই লোকে বুঝতে পারছে না, কারণ সমস্ত কিছুই ভেঙে চারপাশ থেকে দেখতে গেলে সে একটা কিউবিস্ট ছবিতে ভজকট ব্যাপার হয়ে উঠছে। তো তো বাস্তবতা, মডার্নিস্ট মুভমেন্টের শুরুর দিকে থেকে ইমপ্রেশনিস্টরা বলছে যে বাস্তবতা হচ্ছে যে লাইট, লাইট ছাড়া আমরা দেখতে পাই না, কাজে আমরা যা দেখি যা আঁকছি সবই হচ্ছে আলো, আর আলো হচ্ছে সাতটা রং, কাজেই সাতটা রং কোনো প্যালেটে মেলানো মেশানোর দরকার নেই, ডিরেক্ট লাগাও এবং আলোয় আঁকো, দ্রুত আঁকো। তো সেইটা হচ্ছে বাস্তব ছবি। আবার সেটা আবার লোকের, তার আগের লোকেদের মনে হচ্ছে যে কি অবাস্তব ছবি, মানে এর মধ্যে কোনো যত্ন নেই, কোনো কিছু নেই। কারণ তার আগে এতদিনকার যে রেনেসাঁসের যে ওই বিরাট বাস্তবতার ন্যাচারালিস্ট যে ট্র্যাডিশন, যেটা ওই কয়েকশো বছরের একটা ইতিহাস ইউরোপিয়ান, যে আমি একটা জায়গায় দাঁড়িয়ে একটা দৃশ্য দেখছি, সেইটাই হুবহু করছি। এই যে যেটা ওয়েস্টার্ন পার্সপেক্টিভ বলে আমরা জানি, যে জায়গাটা যে রিয়েলিস্টিক বলতে সহজে যেটা বুঝি, বা ন্যাচারালিস্টিক বলতে বুঝি যে বাস্তবতা, যে ছবি বা ছবি যে জিনিসটা যেরকম সেরকমই দেখতে মনে হচ্ছে, ফটোগ্রাফিক সহজ কথায় বলতে। কিন্তু এখন ফটোগ্রাফি আবার খুবই এক্সপেরিমেন্টাল একটা জায়গা, কিন্তু এই ফটোগ্রাফি বলতে সহজ বাংলায় যেটা বুঝি, মানে ওই যে ট্রেনের প্রথম বগিটাকে দেখবো বড়, আর একদম শেষের বগিটাকে দেখবো ছোট ছোট, একদম। এই যে বিষয়টা ভ্যানিশিং পয়েন্টের যে নিয়ম, এই যে চর্চাটা, সেই যে তো সেইটা যে বাস্তবতা, সেই বাস্তবতা একটা বাস্তবতা এরকম। আবার তো এই হচ্ছে বাস্তবতা। তারপরে আবার এইদিকে আমাদের এখানে আমাদের দেখায়
কোনোদিন মনে হয়নি যে এই অবাস্তব অমুক একটা মানে ছবির বাস্তবতা। ছবি বলতে কি সেটা যে সেইখানে পটের ছবি সেটা কিরকম, সেটার একরকম বাস্তবতা। এই যে বিষয়টা যে পটের ছবির নিজস্ব জায়গাটা, তো বাস্তবতা নিয়ে আমি বলতে চাইছি যে সেইরকম একটা প্রচুর আলোচনা যে বাস্তবতাটা কি, রিয়েলিজম জিনিসটা কি ছবির ক্ষেত্রে। যে অ্যাবস্ট্রাক্ট আর্ট যখন করতে শুরু হচ্ছে তখন তারা বলছেন যে কান্দিনীশ্রী বলছেন যে মিউজিক, সাউন্ড, মিউজিক এইগুলোর অনুভূতিকে রিক্রিয়েট করার জায়গাটাই হচ্ছে ছবির বাস্তবতা, কিংবা রূপকথার জগৎ হচ্ছে ছবির বাস্তব। এইটা একটা কিন্তু বিষয়টা আরেক দিক থেকে যদি দেখা যায় যে আমার মানে এবার যে আমাদের যে চারপাশের ঘটনা এবার সেইটাকে ছবিতে নিয়ে আসা হচ্ছে। ছবির বাস্তবতা একটা আছে যে ছবি তার একটা নিজস্ব, আমরা যে বলি না লিমিটেশনস, যে একটা বাধ্যবাধকতা, যে মাধ্যমের একটা বাধ্যবাধকতা থাকে, লিমিটেশনস থাকে, মাধ্যমের একটা পসিবিলিটিস থাকে, মাধ্যমের একটা সম্ভাবনা আছে। যে টেকনিক্যাল জায়গাতে যখন আমি লিখছি বা তখন যেরকম শব্দ আর মানে শব্দের মাধ্যমেই আমার ভাবনা দিয়ে আসছে, সেরকম ছবি তৈরি হচ্ছে রঙের মাধ্যমেই বা রেখার মাধ্যমে বা এই ধরনের যে টেকনিক্যাল প্র্যাকটিক্যাল প্লাস্টিক জিনিসগুলো, সেই প্লাস্টিক মাধ্যমের একটা সীমাবদ্ধতা ব্যাপার আসছে। এবার সেইটা শিল্পীও তার একজন ওই মাধ্যমটার মতোই। সেইটার পরিপ্রেক্ষিতে এইবার বাস্তবতা তার যে জায়গাটা তৈরি হয়েছে, তো সেখান থেকে রিফ্লেকশনস, চারিপাশের বাস্তব, এটাকে আমরা সহজে বলি জীবনের বাস্তব, তার ছবি কিরকম ভাবে ফুটে উঠবে ছবিতে। তো এবার সেইখানে চিত্তপ্রসাদ যখন জয়নাল আবেদীন ওরা দুর্ভিক্ষের ছবি আঁকছেন তখন ওনারা কিরকম ভাবে বাস্তব, মানে তার ছবি বাস্তব, মানে এবার সেইটা কিন্তু সেই জায়গাটা আর লিওনার্দের মোনালিসা, আমি সহজ উদাহরণ হিসেবে বলছি যে মোনালিসা, এই দুটো প্রক্রিয়া কিন্তু ঘটনাটা একই, মানে একটা রিয়েল জিনিস, মানে আমি আমার জীবনের অভিজ্ঞতা দেখার, সেইটাকে আমি একটা হাতের মুন্সিয়ানা এবং আমার যে প্র্যাকটিস, আমার শ্রমের মাধ্যমে সেই জিনিসটার একটা চিহ্ন তৈরি করছি, সেই জিনিসটার চিহ্নটা আরেকজন মানুষ দেখবেন, ঘটনাটা একই ঘটছে। সেটা কিন্তু ওই মোনালিসাও ওই মোনালিসা নয়, ওটা মোনালিসা একজন মানুষ ছিলেন, আর রক্ত মাংসের একজন মানুষ। আর আমরা যেটা মোনালিসা ভাবি, আমরা বেশিরভাগই আমরা মোনালিসা দেখি এইটুকুনি বইয়ের মধ্যে কিংবা এখন মোবাইলের মধ্যে, এইটুকুনি যেটা আলো। আর সেটাও অরিজিনালে যদি যাই তাহলেও সেটা এইটুকুনি একটা ফ্রেম, ক্যানভাস, ছোট এইটুকুনি একটা ক্যানভাস এবং কাপড়, তার উপরে তেল রং, সেটা অনেক ক্ষেত্রেই যেগুলো খুব গ্লসি দেখি সেগুলো খুব ম্যাট এবং গ্লুমি রং। তো এইটা সেটা কিন্তু জিনিসটা, কাজেই সেটা কখনোই রিয়েল নয়, যত বড়ই রিয়েলিস্টিক ছবি হোক সেটা একটা অ্যাবস্ট্রাকশনই সেই জিনিসটা। আর একটা উদাহরণ হিসেবে যদি বলি যে একটা গাছ আঁকছি আমি, তো গাছটা যখন আঁকছি, গাছের রিয়েলিটিতে গাছটার মধ্যে হাওয়া বইছে, পাতা নড়ছে, তার মধ্যে পাখি এসে বসছে, এই সমস্তটা নিয়ে গাছটা। আমি ছবিতে আঁকছি একটা গাছ হচ্ছে একটা 50 ফুট বড় একটা গাছ আমি আঁকবো, আর সেটা আমি আঁকছি একটা 5 ইঞ্চি ড্রয়িং করছি আমি। তো সে কত রিয়েলিস্টিক জিনিস, তো সেটা সবসময় একটা অন্য সৃষ্টি। যে সেই যে ব্যাপারটা, সেটা একটা অ্যাবস্ট্রাকশনই সবসময়। আপনি যত মানে যদি আমি কথার ক্ষেত্রেও বলি যে আমি একদম বর্ণনা দিচ্ছি হুবহু, তাহলেও বর্ণনাই দিচ্ছি, সেটা একটা অ্যাবস্ট্রাক্ট, আমার কথা দিয়ে তৈরি করছি। তো সেটা ছবিতেও যে যতই রিয়েলিস্টিক হয়, তো সেটা আমি একটা অবাস্তব জিনিসই তৈরি করছি, মানে ওই অর্থে। কিন্তু এইখানেই ছবি বাস্তবতাটা, যে ছবি কিন্তু এইখান থেকেই তার বাস্তবতা আছে, সে কি তৈরি হয়ে উঠছে সেইটা, যে জিনিসটা সেইখান থেকেই মনে হয় যে ওটা চিত্তপ্রসাদ বা জয়নাল আবেদীনের ছবি, মানে হয়তো আরো অনেকেই ড্রয়িং করেছে। আচ্ছা, তার মানে কি তৌফিক এই কথাটা বলা যেতে পারে যে আসলে
ছবিতে একটা ছবি যখন আমি দেখছি তখন আসলে ওইটার ভেতরে বাস্তবতা না খুঁজে, মানে ওইটাকে বাস্তবতার রিফ্লেকশন হিসেবে না দেখে, বরং ছবিটা কোন বাস্তবতা তৈরি করছে, মানে আমরা আসলে হুম। মানে দেখার কথাটা আমাদের ওইটাই, মানে হ্যাঁ, ব্যাপারটাকে এইভাবে বলা যায়। হুম, দেখুন দেখুন এখন এই যে মানুষ, মানে এখন আমরা কোথায় যাচ্ছি, মানে যে দেখছি এটা কে কিরম ভাবে কতটা দেখছে না এই জিনিসটা, বা হুম, কিরম ভাবে দেখছে, কোন দিকে দেখছে, তাহলে তার কাছে বাস্তব কি। এখন কিছু মানে সাইবোর্গ আর্ট বলে একটা মুভমেন্ট আছে, সাইবোর্গ আর্টিস্টরা কাজ করছেন, হুম, 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 যে মানে তারা এটা এই যে এখন যে সমস্ত ক্ষেত্রেই যে আহ, মানে খুব ক্রস, কি বলবো, যে একটা ফিল্ডের সঙ্গে একটা এক ধরনের মানুষের সঙ্গে আরেক ধরনের মানুষের সম্মিলিত কাজ হচ্ছে, সেটা ইতিহাসেও, মানে ইতিহাস, অ্যানথ্রোপোলজি, ম্যাথামেটিক্স এর লোক, সফটওয়্যারের লোক, মিউজিকের লোকেরা একসঙ্গে একটা কাজ করছে, হয়তো এইভাবে খুব সিরিয়াস একাডেমিক্স কাজ হচ্ছে। তো সেই রকম ভাবে আর্টিস্টদের সঙ্গেও আর্টিস্টদের সঙ্গে যে কোলাবোরেটিভ কাজগুলো, যে সেটা একদিকে কমিউনিটি, মানে কমিউনিটির সঙ্গে আর্টিস্টদের একসঙ্গে কাজ, হিস্টোরিয়ানের সঙ্গে আর্টিস্টের কাজ, সেই রকম সাইবর আর্টের ক্ষেত্রে আর্টিস্ট আর সায়েন্টিস্ট তারা একসঙ্গে কাজ করছেন। তো সেইখানে যে কাজগুলো, এডওয়ার্ড কাক বলে একজন আর্টিস্ট আছেন, হুম, উনি হুম, একটা শেষ কাজ ওনার যেটা, মানে জানি না আমি মানে এখন কি কাজ হয়েছে, মানে আমি একটা দেখলাম যে সেই কাজটা একটা দীর্ঘ বছরের ওনার কাজ। আমি ডিটেলটা বলতে পারবো না, কারণ আমি বিষয়গুলো, বিজ্ঞানের বিষয়গুলো খুব ভালোভাবে আমি গ্রাস্প করতে পারি না, জিনিসগুলো করতে পারি না, কিন্তু এটা যে একটা উদ্ভিদ, একটা ফুল গাছের মধ্যে উনি ওনার শরীরের একটা ডিএনএর একটা এক্সট্রাক্ট উনি বসিয়েছিলেন গাছের মধ্যে, এবং সেইখান থেকে সেই গাছটার যে ফুলটা হচ্ছে, সেই ফুলটা মানে এইটা হচ্ছে ওনার আর্ট শিল্পটা, যে এইটা হচ্ছে যে উনি একটা এর আগে কাজ করেছেন একটা আলবা আলবা বলে একটা খরগোশ, আলবা, ALBA। হুম, সেটা হুম, কি একটা সামুদ্রিক একটা উদ্ভিদ, সেটা একটা ফ্লুরোসেন্ট রং আছে তার, সমুদ্রের নিচে সে এক ফ্লুরোসেন্ট কালার তৈরি করে, ওইটুকুনি অন্ধকারের মধ্যে যে আলো পায় তার থেকে সে একটা আলো বিচ্ছুরণ ঘটায়। সেই উদ্ভিদের ডিএনএ উনি একটা খরগোশের মধ্যে একটা, মানে এই কাজটা নিয়ে খুব কন্ট্রোভার্সিও হয়েছিল, মানে এটা উনি এক্সিবিট করতে পারেননি একটা সময়। তো সেইখানে একটা ফ্রান্সেরই বোধহয় একটা ল্যাবরেটরিতে কাজটা উনি করেছিলেন, তো সেইখানে খরগোশের মধ্যে বসিয়েছিলেন, তার ফলে একটা লুমিনেসেন্ট একটা বিচ্ছুরণ, তো সেইটা অন্ধকার ঘরে সে এক অদ্ভুত সবুজ খরগোশ, এরকম বেশ হুম, কিছু হুম, হুম, উদ্ভিদ ইত্যাদি তৈরি করেছিলেন। তো আমি বলতে চাইছি যে এই যে ধরনের কাজ, এটা তো মানে এটা হচ্ছে, এটাকে রিয়েলিস্টিক কাজ বলা হবে না কি কাজ বলা হবে। তো আবার এই পাশ মানে এই সময়ের, আবার এই সময় একই পাশাপাশি যদি আপনি দেখেন যে মানে ধরুন উইলিয়াম কেনরিজ, তার যে একদম পেন্সিলের ড্রয়িং, স্টিল লাইফ, হুম, 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 এও রিয়েলিজম, মানে একই সঙ্গে কিন্তু পাশাপাশি দুটোই বলছে যে এটাই আমি দেখছি, এটাই আমার রিয়েলিজম। এক্স্যাক্টলি, তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাস্তবতা আর্টের ওইখানটাতে, যে সে কি করছে, সে আমাকে আটকে রাখতে পারছে কিনা ওই ছোট 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি ফ্রেমের মধ্যে, মনোযোগটা আনতে পারলেই ভ্যালিড আর কি। হ্যাঁ, সেটাই। এখন তৌফিক, এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলবো, তার আগে আমরা আলোচনার একটু শেষ প্রান্তে চলে আসছে। আসলে কথা অনেক হতে পারতো, কিন্তু আমাদেরও একটু টাইমের ইয়ে আছে, একটু রেস্ট্রিকশন আছে। আমরা হ্যাঁ, হ্যাঁ। নর্মালি যে এরকম প্রোগ্রাম করি আমাদেরকে একটু বেশি সময় যেতে হচ্ছে এখন। তো আমরা হচ্ছে আমাদের একজন কলিগ, মানে উত্তর ইউনিভার্সিটিতে আমাদের একজন ফ্যাকাল্টি মেম্বার রাইয়ান রাজি, তো তাকে এখন একটু আলোচনায় যুক্ত করব। আহ হ্যাঁ, হ্যাঁ। অল্প আর আর কিছু সময় আমরা আলাপ। কে শুনতে পাচ্ছেন? হ্যাঁ,
রাইয়ান রাজি বাংলা বিভাগের হচ্ছেন উনি বাংলা বিভাগে সিনিয়র প্রভাষক হিসেবে কাজ করছেন উত্তর ইউনিভার্সিটি। তো রাইয়ান রাজি, আপনাকে আলোচনায় স্বাগত। এখন আমরা তৌফিকের সাথে কথা বলছিলাম। তো তৌফিক, আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ওই যে ইমপ্রেশনিস্টদের কথা আপনি মনে হয় বলছিলেন, যে যেখানে আলোই বাস্তবতা, এই কথাটা আপনি বলতেছিলেন। তা একটা ইয়েতে একটা পেইন্টিংসে আলো এবং ছায়া কিভাবে কাজ করে, আলো ছায়ার ব্যাপারটা, তাহলে কি আলো যদি বাস্তবতা হয়, মানে ছায়া কি আসলে অবাস্তবতার সূত্রেই ছায়ার ব্যবহারটা হয়? না, আলো ছায়া মানে ইমপ্রেশনিস্টদের আলো ওই বিষয় ওইটা নিয়ে যাচ্ছি না, ওই হ্যাঁ অন্য হ্যাঁ, ছবি এই না প্রশ্নটাকে ওইটা, হ্যাঁ 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 আলাদাভাবে ডিল হ্যাঁ করছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হুম হুম ওইটাতে যাচ্ছি না। এমনিতে মানে এমনিতে দেখুন যে আমরা যে দেখছি, তো অন্ধকারে তো দেখতে পাই না। হুম হুম মানে আমরা তো আলো থাকলেই দেখতে পাই আর কি। এবার অন্ধকার, মহাশূন্য অন্ধকার, তার মধ্যে আমাদের অস্তিত্বটাও আলো নির্ভর, সূর্য বা আলো নির্ভর। মানে এরকম ভাবেই আমরা দেখি যে আমরা মাতৃ জঠরে থাকি, তখন তো আমাদের এখনকার স্মৃতিতে সেটা অন্ধকার। মানে আমরা এখন শান্তি চলে গেলেন আবার। না, আমি আসলে আছি। আমি আপনাদেরকে স্ক্রিনে রাখছি, কারণ এরপরে আসলে মানে একটু রাইয়ান কথা বলবে আচ্ছা আপনার আচ্ছা সাথে। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক হ্যাঁ, ঠিক ওকে। ঠিক আছে। তো তো সেইখানে সেই স্মৃতিটাও তো অন্ধকার, সেই অর্থে সেইখান থেকে যদি ছায়া না বলি, অন্ধকার যদি বলি, তো সেটা ডার্ক, কালো, যে সেটা হচ্ছে না দেখা, যে আমি আমার চোখ বন্ধ, আমি দেখতে পাচ্ছি না। চোখ খুলছি আমি, সেটা অন্ধকারে খুললে মহাশূন্যে আমি হয়তো দেখতে পাবো না কিছু। এখনো আমাদের যদি আলো না থাকে দিনে, রাতের বেলায় যদি আলো না থাকে, তাহলে আমরা দেখতে পাবো না, অন্ধকার বলে। তো আলো সেই দিক থেকে অন্ধকার। এবার সেইটা আমাদের যখন ছবির ক্ষেত্রে দেখছি একটা পট, কিংবা যদি সেটাকে থ্রি ডাইমেনশনালি স্পেসে ভাবি, স্কাল্পচারের ক্ষেত্রে কিংবা আর্কিটেকচারের ক্ষেত্রে, সেখানে কিন্তু সেই শূন্যতাটা, সেই পটের যে শূন্যতাটা, সেটা আসলে ওই ডার্কনেস, এই অন্ধকার। সাদা একটা কাগজ মানে ওটা অন্ধকার আসলে, আমি দেখতে পাচ্ছি না ওখানে। আমি দেখতে পাচ্ছি আমার একটা কালো দাগটা হচ্ছে আমার ওই আলোর রেখা। তো সেইখানেই আলো ছায়াটাকে দেখা যেতে পারে, যে সাদা কালোটা হচ্ছে, সাদা পট মানে আসলে ওটা অন্ধকার, সেখানে লেখা তৈরি হচ্ছে, রেখা তৈরি হচ্ছে, সেইটা হচ্ছে আলো। এইভাবে একটা এরকম কি কিছু বলতে, মানে আপনি বলছেন যে আলো এবং ছায়ার সম্পর্কের পরিপ্রেক্ষিতে ছবির ক্ষেত্রে, যে তারপরে ওই আলোটারই বৈচিত্র্য তৈরি করা, যে সাতটা রঙের ভেঙে যাচ্ছে কি, তারও মানে সেই আলোকে দেখা বিভিন্ন রকম ভাবেই সেটা তল সৃষ্টি করছে সেই আলো ছায়া। আর আরেকটা দিক হচ্ছে, এটা একটা দিক থেকে যে জিনিসটাকে ভাবা, যে আর আরেকটা হচ্ছে যে যদি আমি টেকনিক্যালি ভাবি, যে সাতটা রং, তো সেইটাকে আমি একটা রঙের মনোক্রমের ক্ষেত্রে যদি ভাবি, যে একটা দিক হচ্ছে সাতটা রঙের, একটা দিক হচ্ছে একদম সবচাইতে যেটা আলোকিত সেই জায়গাটা, আর সবচাইতে যেটা অন্ধকার সেই জায়গাটা, এই দুটো হচ্ছে রেঞ্জ। আর এর মাঝখানে আমি এবার ভাঙবো, তো সবচাইতে অন্ধকারটা হচ্ছে কালো, আর সবচাইতে আলোকিত জায়গাটা হচ্ছে কাগজের সাদা। আর মাঝখানে এবার আমি কতগুলো রঙে ভাঙবো, কত রকম ভাবে, সেটা এবার এই কালো আর সাদার মিশ্রণটা, সেটা অল্প সাদা তার সঙ্গে বেশি কালো, তারপরে সাদাটা বাড়াচ্ছি। তো এইভাবে গ্রেডেশন গুলো তৈরি করা যায়, যে ছাই রঙের, ওই যে হ্যাঁ, থাউজেন্ড শেডস অফ গ্রে বা কিছু। তো সেইখানে আলো ছায়া এরকম ভাবে ভাবা যেতে পারে। রায়ান বলেন। হ্যাঁ, তৌফিক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। আপনি পাচ্ছেন? জি, আমি খুব স্পষ্টভাবে আপনাকে শুনতে পাচ্ছি। আমি শুরু থেকেই আপনাদের আলোচনা শুনছি, এবং শুনতে যে সর্বশেষ অন্যান্য প্রসঙ্গেও কথা হচ্ছিল, কিন্তু আপনি বিভিন্ন আর্ট মুভমেন্ট গুলোর কথা বলছিলেন।
আর্ট হুম মুভমেন্ট গুলোর কথা যখন বলছিলেন, আমার তখন মনে হচ্ছিল যে আমি নিজে যখন আমি যেহেতু সাহিত্যের সাথে সম্পৃক্ত, সেই কারণে দেখা যাচ্ছে যে সাহিত্যের যেই জায়গাগুলো আছে, শিল্পান্দোলন গুলো, আর্ট মুভমেন্ট গুলো আছে, সেখানে সাহিত্যিকদের কন্ট্রিবিউশন বা তারা যখন ম্যানিফেস্টেশন করছে এক একটা মুভমেন্টকে, আমি দেখছি যে তাদের আগেই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন মুভমেন্টে পেইন্টাররা, যারা হচ্ছে ছবি আঁকতেন, তারা হচ্ছে অনেক ক্ষেত্রেই পথ প্রদর্শকের কাজটা করেছেন। প্রথম হয়তো তারাই এক ধরনের পরিবর্তনের কথা, কারণ এক একটা মুভমেন্ট কিন্তু আসে আসলে পূর্ববর্তী যে ধারণাটা থাকে সেই ধারণার সাথে আপোষ করতে না পেরেই দেখা যায় নতুন আরেকটা আহ ধারণার তারা সামনে নিয়ে আসতে চান, নতুন আরেকটা বাস্তবতা হাজির করতে চান। তো আপনার কাছে এরকম কি মনে হয় যে সবসময় আসলে যারা ছবি আঁকেন আহ, তাদের ক্ষেত্রে, অর্থাৎ পেইন্ট ব্রাশের অনুবর্তী বা পেইন্ট ব্রাশকে সবসময় কলমের কালি ফলো করেছে কিনা, বা এই ক্ষেত্রে আসলে যারা আর্টিস্ট আছেন, স্পেসিফিক্যালি যারা হচ্ছে পেইন্টার আছেন, তারাই আসলে সবসময় এই পথ প্রদর্শকের ভূমিকাটা পালন করেছেন কিনা মুভমেন্টে, হিস্ট্রিতে, আর্ট হিস্ট্রিতে, এটা আমার একটু জানবার আগ্রহ ছিল। হুম, হুম। আপনি আপ- একটু কি আপনি বলবেন? আপনার আপনার তো কি বাংলা বাংলা বিভাগের, আপনি সাহিত্যের লোক, তাই তো? আহ, জি, হ্যাঁ, কর্মসূত্রে তাই। এ- হ্যাঁ, এটা আপনার বিনয় আর কি। তার থেকেই আপনার এটা মনে হচ্ছে যে শিল্পীরা এগুলো লিড করেছে, কিন্তু এরকম নয় আমার মনে হয় না। মানে মানে আমার মনে হয় না যে এরকম। এটা হয়তো কিছু ক্ষেত্রে মানে ধরুন ইউরোপিয়ান মডার্নিস্ট মুভমেন্টের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হয়তো মনে হয় মানে খুবই এই জিনিসটা খানিকটা যে ইমপ্রেশনিস্টরা মানে ছবির ক্ষেত্রে হয়তো ব্যাপারটা বেশি ভাবে দেখা গেছে এরকম। কিন্তু আপনার মনে হচ্ছে এটা সিরিয়াস, আমার মনে হয় না যে এরকম দেখবেন যে কারণ। আর আমি মানে আমাদেরও যদি ধরেন যে আমাদের এখানে কিন্তু বরঞ্চ সাহিত্যে আমি যেরকম ভাবে দেখছি যে আন্দোলনগুলো মানে সেইটা কিন্তু ছবিতে আমি মনে হয়েছে যে পরে মানে সেই জিনিসটা বরঞ্চ এসছে। মানে ধরুন আমাদের যে তাই না, মানে আমার মনে হয়েছে মানে সাম্প্রতিকের ক্ষেত্রে বলি যে আমি ধরুন পারফরমেন্স আর্টের যে জায়গাটায় কাজ করছি, তো সেইখানে যে মানে তার মানে ধরুন আমাদের এখানে কলকাতায় যে হাংরি মুভমেন্ট সাহিত্যে যেটা হয়েছিল 70-তে না, তো সেটা তো বরঞ্চ একটা ধরুন উদাহরণ আমি বলবো যে মনে হচ্ছে যে সেইখানে তো প্রায় মনে হয় যে এরকম ভাবে সাহিত্যের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে বেশি প্রোগ্রেসিভ কাজ আগে হয়েছে মনে হয় যে কিছু ক্ষেত্রে আপনি মানে আমার মনে হয় যে যেরকম ধরুন ওই আমার খুব ওই দেশভাগ বা দুর্ভিক্ষ এই সময়টার ক্ষেত্রে মনে হয়েছে যে সেইখানে হয়তো ওই সময়ের যে সেইটা পরিচয় হয়তো সাহিত্যে আরেকটু থাকলে আমাদের ভালো হতো। এই জিনিসটা আমার মনে হয়েছে যে সেটা হয়তো যে আরো হয়তো মানে এটা কেন মানে সেভাবে মানে আমি ওই দিকের সাহিত্যে এদিকের সাহিত্যের পরিপ্রেক্ষিতেই মনে হয়েছে যে ওইটা একটা মনে হয় যে ওইটা কেন আরো একটু হয়তো আহ, থাকতে পারতো। আর কিন্তু ছবির ক্ষেত্রে দেখুন যে এর নিয়ে কিন্তু আমাদের কোনো চাহিদাও নেই মানুষের অর্থে যে কেন ছবি শুধুমাত্র চিত্তপ্রসাদ জয়নাল আবেদীন উম, যে মানে অনেকেই হয়তো করেছেন কিন্তু সেইভাবে মানে যে খুব মানে আমি বলছি যে এইটা একটা কিন্তু আমাদের আছে যে মানে অন্য বিষয়ে চলে গেলাম হয়তো আমি, কিন্তু ধরুন ওই বিষয়টা নিয়ে কিন্তু রামকিঙ্করেরও যে খুব কাজ আছে তা নয়, দুর্ভিক্ষ নিয়ে কাজ আছে বা কিন্তু দেশভাগ বা আহ, তো এটা একটা অন্যদিকে চলে গেলাম আমি একেবারেই যে আমাদের যে নিজস্ব বিচ্ছিন্নতা বাংলার মধ্যে সেটাই, কিন্তু মুভমেন্ট গুলোর ক্ষেত্রে আর একটু ভাবতে হবে আমাকে। আপনি বললেন যে যে হ্যাঁ পেন্টিং এর মুভমেন্ট গুলো কোনখানে লিড করছে, মানে লিড না, লিড কথাটা ব্যবহার ভুল হলো আমার, কিন্তু একটা অন্য ভাঙন নিয়ে আসার কথা বলছে। আচ্ছা, এটা একটা প্রশ্ন ছিল। আরেকটা জায়গা আমার জানার ছিল যে আমি একটু মানে একটা রেফারেন্স ধরেই বলি, সেটা আসলে আমাকে একটু নিজেকে বোঝাতে বা আহ, প্রকাশ করতে একটু সহজ
করে দেবে হয়তো আমার প্রকাশটাকে। যে আমি যখন ওরহান পামুকের মাই নেম ইজ রেড পড়ছিলাম, ওখানে একটা লাইন আমাকে খুব স্ট্রাইক করেছিল, যে লাইনটা ছিল সম্ভবত যে পেইন্টিং ইজ দি সাইলেন্স অফ থট অ্যান্ড দি মিউজিক অফ সাইট, সম্ভবত লাইনটা এরকমই। তো আপনার কাছে কি কখনো এরকম মনে হয়েছে যে আমাদের যে চিন্তার ভেতরে, যেই জায়গাগুলোকে আমরা শব্দ দিয়ে অনুবাদ করতে পারি না, সেগুলোকে, ওই চিন্তার যে নৈশব্দ, ওইগুলোকে আমরা চিত্রকর্মে ধরার চেষ্টা করি, সাইলেন্স অফ থট, চিন্তার ওই নৈশব্দগুলো আসলে আমরা শব্দে লিখতে পারছি না বা অনুবাদ করে নিয়ে আসতে পারছি না, ওইটাকে আমরা হচ্ছে আমাদের দৃশ্য দিয়ে আমরা অনুবাদ করছি, এরকম কি মনে হয়েছে ছবি আঁকতে গিয়ে বা ছবি আঁকা আঁকি সাথে সম্পৃক্ত থেকে, এরকম মনে হয়েছে কিনা আপনার কাছে? হুম। ওই এই কথাগুলো খুব সুন্দর পামুকের বিষয়টা। ছবিতে একটা সাইলেন্সের ব্যাপার আছে মনে হয়, মানে মানে দেখার মধ্যে, সেটা ওই একটু আগে যে কথা হচ্ছিল শামসুরের সঙ্গে, যে ভুলে যাওয়া এই জিনিসটা, তো দেখার ক্ষেত্রে ওই একটা দৃশ্য দেখতে গেলে হয়তো সত্যি সেই শব্দাবলীও ভুলে যেতে হয়, যে চারিপাশে কানের কাছে যে ঘটছে, তো সেইটা হয়তো হয়তো একটা আছে যে দেখার ক্ষেত্রে, যে কিন্তু জানি না, এটা ঠিক বুঝতে পারি না, যে কারণ আবার শোনাটা মানে শব্দ এত বাস্তব, মানে সবটা মিলিয়েই তো বাস্তবটা, কাজে একদম নৈশব্দ আর বধিরতা খুব কষ্টকর একটা ব্যাপার। মানে যে আমার একবার কান কি খারাপ হয়ে গেছিল, আর আমি কিছুই শুনতে পাচ্ছি না, সেটা ভয়ঙ্কর। দুদিন আমি না, মানে সে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। তারপরে গিয়ে আমি কানের ডাক্তারের কাছে গিয়ে সে তাড়াতাড়ি দেখলাম, মানে সে কানের মধ্যে এ দিয়ে জল দিয়ে পরিষ্কার করে দেওয়াতে ঝরঝরে শোনা গেল। তো আমি যে শোনার অভিজ্ঞতাটা, সেইখান থেকে সাইলেন্স আর বধিরতা, যে শব্দহীনতা আর বধিরতা, এই দুটোর মধ্যে আবার একটা তফাৎ, যে বধিরতাটা খুব ভয়ঙ্কর। যে মানে ওই দুদিন আমি ছবি, মানে আমি দেখা মানে ভুলে গেছি, আমার খালি অন্য একটা অবস্থান। আর আমি বাবাকে দেখি, এখন বাবার বয়স হয়েছে 80 ছুঁই এরকম। তো বাবার টেলিফোন এক্সচেঞ্জে কাজ করতেন বলে আরো বেশি কানের উপর দিয়ে ওদের অসুবিধা হয়, প্রফেশনাল হ্যাজার্ডস, তো শুনতে পান না। তো সেইটা একটা জিনিস, যে একদম প্র্যাকটিক্যালি বধিরতা, শব্দহীনতার একটা যেটা, সেটা কখনোই হেল্পফুল নয় কোনোভাবেই, যে সেইটা। কিন্তু এই যে চারিপাশে ভয়ঙ্কর শব্দ, সেখান থেকে আমাদের মনে হয় যে একটু আওয়াজ যদি কম হতো, সেই মাইক, এই লাউড স্পিকার থেকে শুরু করে সমস্ত কিছুতেই তো লাউড স্পিকার চলে না, রাজনীতিক বক্তৃতা থেকে শুরু করে আজান মেহফিল থেকে শুরু করে পুজো আচ্চা, সমস্ত সময় সবই লাইভ লাউড স্পিকার। এমনিও আমোদ প্রমোদ সমিতি। তো সাইলেন্সটা সত্যি ছবিতে একটা ওই জায়গা আশ্রয় আছে একটা, যে মনে হয় যে, আমার অন্তত মনে হয় যে দেখতে গেলে একটুখানি অন্তত শব্দ কমে যায়। আচ্ছা, ধন্যবাদ। আমার এরপরে আসলে সামজির আহমেদ বলেছেন যে জনাব শায়ান চৌধুরী অর্ণবের গানের সূত্র ধরেই, আমি তখন হাই স্কুলের শিক্ষার্থী ছিলাম, আমার হচ্ছে তখন থেকেই সন্ধান কার্য শুরু, যে এরা কারা, যারা এই গানগুলো লেখে, যিনি এই গান পারফর্ম করেন, যারা আমার অনুভূতির এত কাছাকাছি। এবং আমি জানতে পারলাম যে আমার ভেতরে এই অনুভূতিগুলো আছে, আমাকেও তারা এই বিষয়ে ইনফর্ম করলেন যে আমার ভেতরে এই সূক্ষ্মতাগুলো আছে। তো তখন থেকে আসলে খানিকটা পিঙ্ক ফ্লয়েডের মতো, খানিকটা লোভ আমার জন্য। তো আহ, আমার যেই জায়গাটা থেকে একটু গানের ব্যাপারে জানার কথা, আপনার পুলিশের শিরে টুপি, এই গানটা আমি প্রথম শুনি হচ্ছে একটু সাউন্ড ক্লাউডে শুনি, ওটার একটা ভিন্ন ভার্সন ছিল। এখন যেটা হচ্ছে পরবর্তীতে অ্যালবামে অন্তর্ভুক্ত হয়েছে, যে ভার্সনটা সময় কাটের সাথে এক ধরনের কোলাবোরেশনে একটা সাউন্ড ট্র্যাক, তার আগের ভার্সন ওটাই প্রথম শুনে, এবং ওখানে একটা কথা ছিল, কিছু কথা ছিল, যে এই কথাগুলোতে বলছিল যে আহ, চোখে চোখে বদলে যায় ছবি, চোখে চোখে দৃষ্টি বসত করে,
চোখের কোণে কালি আসছে ধেয়ে, জল পড়ে পাতা নড়ে। এখানে যেহেতু এর আগে আমার কাছে জাস্ট মনে হচ্ছিল, আমি জাস্ট কিউরিয়াসিটি থেকে আপনার কাছে জানতে চাচ্ছি যে চোখের এতগুলো রেফারেন্স ছিল তো, এই যে জল পড়ে পাতা নড়ে, এটা কি ওই গাছের পাতা নাকি এটা চোখের পাতা, এবং চোখের জল পড়ছে, কোন কিসের পাতা এবং কিসের জলের কথা এখানে বলা হচ্ছে আপনার কাছে? একটু জাস্ট মিস্ট্রি, আপনি যদি ম্যাজিশিয়ান হিসেবে বলে দেন ম্যাজিকের মিস্ট্রিটা। এই এই গানগুলো এটাও তো আসলে অনেক বছর আগের। হ্যাঁ, এই গানের তো ব্যাপারটা ওই যে কলেজ লাইফে বেশিরভাগ গানগুলো অনেক লেখা আছে যেগুলো এখনো সায়ান অর্ণব হয়তো কাজ করছে সেগুলো নিয়ে, যেগুলো পুরনো লেখা। তো এই গানগুলো অনেক বছর ধরে কাজ করে এই লেখাগুলো নিয়ে ওগুলো বার করেছে, এবং এগুলো বদলায়ও, যে ওই যে কাজটা চলছে তারই চিহ্ন। যে তো এবার সত্যি যে আমার কিছু মনে আছে যে এই গানটা কেন লিখেছি, কখন লিখেছি, কয়েকটা কিছু লেখা। আর কিন্তু কখন কি ভেবে কোনটা লিখেছিলাম সেটা তো মনে থাকে না। মনে হয় যে এটা কি মনে থাকে যারা লেখেন রেগুলার তাদেরও, জানি না আমি ঠিক। হ্যাঁ, কিন্তু এটা সবসময় মনে নেই। তবে পরে যখন এইভাবে মানে আপনি বলছেন তখন মজাই লাগছে শুনতে, জিনিসটা ভালো লাগছে। তার মনে হচ্ছে যে আর এমনি যে লেখার ক্ষেত্রে কি মানে এমনিতে আমার একটা যে কারণেও আমার ওই কবি জায়গাটা নিয়ে আমার একটুখানি দ্বন্দ্ব থেকে গেছে, যে আপত্তি থেকে গেছে। কারণ লেখার ক্ষেত্রে একটু বেশি বোধহয় মানে আমি ঠিক অতটা গভীর ভাবে নেই, হয়তো একটু এই কারিকুরি ছন্দ বা এই যে বিষয়গুলোতেই একটু বেশি ইয়ে করা। যে এই যে জল পড়ে পাতা নড়ে, তো এটা একটা জল পড়ে পাতা নড়ে তো একটা, আমি আমার কথা তো না, এটা তো ছোটবেলার থেকে শোনা যে জায়গাটা সেইটাই, সেইটার যে ছন্দ যে জিনিসটা সেইটা। আর ওটা তো দেখছিও, মানে বৃষ্টি তো আমাদের বিরাম নাই, তো সেই জল পড়ছে আর পাতা নড়ছে, তো দেখছি দেখছি দেখছি। তো এও তার মধ্যে আবার এটার সঙ্গে এই যে এইটাই মজাগুলো খুব ভালো লাগে বাংলা ভাষারও, যে এই যে চোখের পাতা নড়ে, মানে চোখের পাতাও পড়ছে, চোখের থেকে জল পড়ছে, আবার বৃষ্টিতেও পাতা নড়ছে। যে এই যে রহস্য বা এই যে মানে ডাইমেনশন গুলো, যে আমি একটা বললাম এর কত রকম ভাবে মানে কিছু করা গেল। তো এই ধরনের শব্দ নিয়ে, এই ধরনের ছন্দকে নিয়ে আসা, এই ধরনের এই জায়গাগুলো করতেই ভালো লেগেছে বোধহয়। যে এইরকম যে বিষয়গুলো যে মানে যা যা মানে আসলেই ওই অ্যারেঞ্জমেন্টের মতো ব্যাপার জিনিসগুলো, যে আমি তো সৃষ্টি কিছুই নয়, ব্যাপারটা ওরকম যে অরিজিনাল কিছু তো সৃষ্টি করার ব্যাপার নেই। আর মানে মানে নেই আর মানে আমার ক্ষেত্রে পরিপ্রেক্ষিতে যে আমি তো ঠিক ওরকম অরিজিনাল কিছু সৃষ্টি করতে পারছি না। যে যা শুনেছি, যা পেয়েছি, যে ছন্দগুলো ওর মাথায় খেলে, সেগুলো সব তো মানে সেই পাস করছি সেইখান থেকে। তো এখন মানে লেখাটা আপনি পড়লেন, খুবই ভালো লাগলো আপনি পড়লেন, আপনার থেকে শুনেও ভালোই লাগলো যে হ্যাঁ বেশ ভালোই তো কথাগুলো সাজানো আছে সুন্দর। যে জল পড়ে পাতা নড়ে, তার ওই বিভিন্ন মানে সেটা চোখের জল, ওই যে ছোটবেলার যে স্মৃতি, সেই বাংলা ভাষা, এই ভালো লাগা, এইটা এইগুলো নিয়ে আসে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আমার কাছেও মনে হয়েছে যে এই যে এক ধরনের পছন্দনীয় অ্যাম্বিগুইটি এখানে আসলে কাজ করে, যেটা আসলে আমাদেরকে ভাবার অবকাশ দিয়েই আসলে আমাদের কাছে আরো বেশি পছন্দনীয় হয়ে ওঠে। এর বাইরে আরেকটা গান নিয়েও আসলে আমি একটু জানতে চাই যে আহ শিকড় ছড়ানো কষ্টের পর ভালোবাসা আসলে আমাদেরকে গত বর্ষার যে সুবাস দিচ্ছে, সেখান থেকে ভালোবাসা কি আসলে আমাদেরকে যে আহ, কষ্টদায়ক রিয়েলিটি, আমরা যদি রিয়েলিটিকে একটু কষ্টদায়ক মনে করি, সেখান থেকে এক ধরনের এসকেপ দেয় কিনা, বা ভালোবাসার ব্যাপারে আপনার যে কনসেপ্ট, এই কনসেপ্টটা আপনি কি জানাবেন কিনা? কারণ আর্টের সাথে আমি দেখেছি আর্টের যেই জিনিসগুলো নিয়ে আর্ট দীর্ঘকাল যাবত অনুসন্ধান চালাচ্ছে, আহ, আহ, তার ভেতরে খুব বারে বারে ঘুরে ফিরে আসা একটা টপিক, সম্ভবত একটা বিষয়, সম্ভবত ভালোবাসার ধারণা মানুষের। তো এখান থেকে আসলে আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনার এই ধারণাটা, যে ভালোবাসা আসলে এরকম কোনো এসকেপ রুট কিনা আমাদের জন্য, যেমন সুইসাইডও কখনো কখনো আসলে আমাদের জন্য escape route। তো এটা আমি আর কি একটু জানতে আগ্রহী আপনার কাছ থেকে।
তৌফিক, এখানে আমি আরেকটা বিষয় একটু যুক্ত করে রাখি। এই এখন তো কথা হচ্ছে যে ওই যে আহ, উম, উম, ভালোবাসা তারপরে দিতে একটু পারে আপনার গত কথা বর্ষার কথা সুবাস। কেটে কেটে যাচ্ছে, কথা একটুখানি কেটে কেটে যাচ্ছে। এখন কি আপনি শুনতে শুনতে পাচ্ছেন পাচ্ছেন আমার ভালো? কথা পরিষ্কার ভাবে? হ্যাঁ, আমি পরিষ্কার ভাবে আপনার শুনতে কথা একটু পাচ্ছি। কেটে কেটে যাচ্ছে। হুম হুম হুম। তাই স্ক্রিনে একটা প্রশ্ন দেয়া আছে, আতিফ আমি ঠিক শুনতে জুবাইর পাচ্ছি নামে না। একজন। তৌফিক, স্ক্রিনে একটা কোশ্চেন দেয়া আছে, আপনি দেখতে পাবেন স্ক্রিনে তাকালে। আতিফ জুবাইর নামে একজন আমি একটা শুনতে প্রশ্ন পাচ্ছি না করছেন। কারোর কথাই। উম, আচ্ছা, জনাব সামজির আহমেদ বলতে চাচ্ছিলেন যে পর্দায় একটা প্রশ্ন ভাসছিল। পর্দায় একটা প্রশ্ন আচ্ছা, জনাব তৌফিক রিয়াজ ওনাকে তার কানেকশনে মনে হয় কোন একটা ইন্টারাপশন হয়েছে। হ্যাঁ। আমরা একটু অপেক্ষা করি। আজকে আমাদের আলোচনাটা দীর্ঘায়িত হচ্ছে, তবে আমার যতটুকু মনে হচ্ছে যে এটাকে সম্ভবত যারা দেখছেন তারা বিড়ম্বনা মনে করবেন না, কারণ এখন পর্যন্ত তেমন কোনো প্রতিক্রিয়া আমি দেখতে পাইনি। তারা কিন্তু উপভোগ করছেন বলে আমার মনে হচ্ছে, যে প্রতিক্রিয়া আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, না আমার কাছেও ওরকমটাই মনে হয়েছে। আচ্ছা, তৌফিক এবং জয়েন করেছেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হুম। এই যে শোনা যাচ্ছে। হুম, হ্যাঁ হ্যাঁ। জি, শুনতে তৌফিক, পাচ্ছি। আবার আমরা আহ, ফিরে এসেছি। আহ, হ্যাঁ, রাইয়ান যে প্রশ্নটা করেছিল তার সাথে সাথে আপনার না শেষ দিকের স্ক্রিনে। কথা আমি কিছু শুনতে পাইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলছিলাম, রাইয়ানের প্রশ্নের সাথেই আরেকটা প্রশ্ন যুক্ত করে দিতে যাচ্ছিলাম। স্ক্রিনে আমাদের একজন ভিউয়ার একটা প্রশ্ন করেছেন, মানে ওটা স্ক্রিনে আমি দিয়ে রাখছি আর কি, যে ভালোবাসা আচ্ছা আচ্ছা তারপর আচ্ছা কখন আচ্ছা। লেখা বা কাকে ভেবে লেখা জানতে চাই তৌফিক ভাইয়া, এরকম ধরনের একটা কথা ছিল। এই প্রশ্নটা ছিল, আর সাথে রাইয়ানের প্রশ্ন ছিল। হ্যাঁ, যে ওই যে গত বর্ষার সুবাস, রাইয়ান প্রশ্নটা আরেকবার রিফ্রেশ করতে পারো। আহ হ্যাঁ, ওইটা তৌফিক, শেষ দিকটা আমি প্রশ্নটা শুনতে কি পাইনি। বলবার আর প্রয়োজন আছে? আমি বলছিলাম যে ভালোবাসা আসলে মানে আমাদেরকে শিকড় ছড়ানো কষ্টের ভেতরে আমাদেরকে কোনো রিয়েলিটি থেকে কোনো এসকেপ দেয় কিনা, যে রিয়েলিটিটা আমাদের কাছে কষ্টদায়ক মনে হয়। গত বর্ষার সুবাস দিয়ে আমাদেরকে আসলে প্রখর রোদ বা হচ্ছে শিকড় ছড়ানো কষ্ট, এগুলোর ভেতর থেকে আমরা ভালোবাসার কাছ থেকে আমরা কোনো পরিত্রাণ পাই কিনা। আপনার যে ভালোবাসার ধারণাটা আছে, কারণ শিল্পে কিন্তু যেই বিষয়গুলোর অনুসন্ধান শিল্প করেছে দীর্ঘকাল ধরে, তার ভেতরে ঈশ্বর চেতনা থাকতে পারে, কখনো 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 মানুষের মুক্তি হুম। এসেন্স, সেগুলোর মতো ভালোবাসার স্বরূপ বা ভালোবাসার ব্যাপারে মানুষের ধারণাটা কি, ইমপ্রেশনটা কি, সেটার ব্যাপারেও কিন্তু আবার শোন, আমি কথা অসুবিধা হচ্ছে। আচ্ছা, আমি যতটুকু আর জিজ্ঞেস করছিলাম, মোট কথায় বলে ফেলি যেহেতু নেটওয়ার্ক শত্রুতা করছে, যে আহ, ভালোবাসার ব্যাপারে আপনার কাছে কি এটা মনে হয়েছে যে ভালোবাসা আমাদের রিয়েলিটি থেকে এক ধরনের এসকেপ দেয়, আমরা পরিত্রাণ পাই ভালোবাসতে পারলে? আবার কথা বুঝতে পারছি না। তৌফিক, শুনতে পাচ্ছেন এখন আমাকে? তৌফিক, হ্যাঁ, তো আমার কথা শুনতে পাচ্ছেন? আমি কিন্তু কথাগুলো আপনাদের ভাঙা ভাঙা শুনতে পেলাম। আমি বুঝতে পারলাম প্রশ্নটা। তৌফিক, আমি হ্যাঁ, আপনার কথা আপনি ভীষণ শুনতে পাচ্ছেন স্পষ্ট আমার করে কথা? শুনতে পাচ্ছি। জি, আই ক্যান হিয়ার ইউ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বলছি। আমি আপনার এটা বুঝতে মানে এই প্রশ্নটা ধারণা করতে পারলে। হুম হুম। না, এটা মানে ভালোবাসা এমনিতে যে, মানে ধরুন আমি ওই ঝাপসা ওই দিকে যাচ্ছি না যে ভালোবাসা ব্যাপারটা কি, মানে মানুষকে ভালোবাসা, প্রকৃতি ভালোবাসা, সেইটা তো মানে সেটা নিয়ে তো আলোচনার কিছু নেই, যে সেই ভালোবাসা তো থাকতেই হবে এবং সেই ভালোবাসা আমাদের সেটা এসকেপ বলুন কিংবা ওটাই লাইফ বলুন বা তাই কিছুই। আর এমনি যদি আমি কনজুগাল লাইফ, মানে এই যে যৌথ ভালোবাসা, যে প্রণয়, আহ, নারী পুরুষ হোক কি যে কোনো জেন্ডারের মধ্যে যে প্রণয়, যে অন্তর্লীন প্রণয়, যে ভালোবাসা, যে দাম্পত্য, দুজন নারী, দুজন পুরুষ, দুজন আরো অন্য জেন্ডার কি নারী পুরুষ, এই যে দাম্পত্য প্রেম পরিণয়, যে
ভালোবাসার জায়গাটা। তো সেইটা আমার তো মনে হয় যে সেটা তো একটা মানে এটা তো একদিক থেকে দেখতে গেলে সেইটা যে কনজুগালিটি বা সেই যে যৌথটা, সেটা তো আমাদের একটা মানুষের যে চালিকা শক্তি, সেটার মধ্যে যৌনতাকে নিয়েই আমি বলছি যে সেটা যে সৃষ্টি করা, নিজের যে জিনকে বাঁচিয়ে রাখা, এবং সেইটারই যে মানুষের যে ভার্সান, সেই প্রকৃতির যে ছন্দ, যে গাছের বীজের মতো যে সেই, তো সেই মিলন স্পৃহা, তারই যে মানবিক যে চর্চা আমরা করেছি, মানে মানুষ যে করেছে সেই ভালোবাসার জায়গাটাতে, যে সেই যে চাওয়াটা, এবং সেইটাও তো আমার মনে হয় যে তার জোরেই তো মানুষ এত মানে এমনিতে আশ্রয় তো বটেই একটা মানুষের, যে ভাবি যে মানে এত কষ্ট নিয়ে চারিপাশে, যে মানুষ যে কি আনন্দে থাকেন মানুষ, না মানে এমনিতে যে এরকম তো নয়, মানুষ প্রচন্ড দুঃখ কষ্ট মুখ ভারাক্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে সবসময়। এই যে ঝড় হয়ে গেল, এই যে এখনো চলছে যে এই যে ভয়ঙ্কর লকডাউন আর অমুক বলে, করোনা বলে, যে এই যে সন্ত্রাস, তো সেই সন্ত্রাসের মধ্যে যে এত দুঃখ কষ্টের মধ্যে তো যে মানুষ আনন্দে মানে থাকে একটা, এবং সেটার একটা তো আমি বলছি যে সেই যে ডিপ ইন্টিমেট যে জায়গাটা ভালোবাসার, যে দুজন মানুষের মধ্যে, সেইটা এই লকডাউনের সময় আমি বলছি, যখন আমাদের তো এখানে একটা লকডাউনের প্রহসন চলছে, তো এই সময় গাড়ি ঘোড়া নেই যখন, বা আগের সময় যখন সত্যি ফাঁকা শহর, হেঁটে বেরিয়েছি যখন, তখন শহরের রাস্তায় আর কে থেকেছে, কোন বা কাদের হাঁটতে দেখেছি আমরা, তো তাদের কথা নিয়ে অনেক দুঃখ দুর্দশা, তাদেরকে মানে সিরিয়াস বা যাই হোক মানে মানুষ ইনভলভ হতে গেছেন, ফেসবুকেও দেখেছি পরিযায়ী শ্রমিক ভাই, কিন্তু আপনি মানে কিন্তু রিয়েলিটিতে যে তারা কিন্তু তাদের আশ্রয়টা তাদের মধ্যেকার সম্পর্কই, এরকম আমাদের প্রত্যেকটার ক্ষেত্রেই মনে হয়েছে আমার, যে আমাদের যে বাস্তবের জায়গা থেকে, সেইটার জোরেই আমরা কিন্তু বেঁচে থাকি সাধারণ মানুষ, আমরা যে যে আমাদের ওই ভালোবাসার জোরেই, যে সেটাই আমাদের যে একটা আশ্রয় চালিকা শক্তি শক্তি বলুন, সেইটা সেটা মানে এরকম নয় যে সবাই যে আমরা খুব পরিবার করছি, যে ফ্যামিলি মেনটেন করছি বা এরকম, সেটা নয়, কিন্তু আমি বলতে চাইছি যে ওই যে ভালোবাসার যে কি বলবো তাগিদটা বা ওই জায়গাটা অবশ্যই আমাদের প্রয়োজনীয় একটা জায়গা, না? তো সেই এবার সেইটা, তো এইটা একটা দিক। আর যে যে কষ্টর কথা যেটা বলছেন, যে মানে কষ্ট, এবার সেইখানে কিন্তু আরেক দিক থেকে মনে হয় যে এমনিতে তো দেখুন যত কত মানে 30 40 80 90 বছর হয়ে সবাই মরে যাব, ব্যাপারটা মানে এমনিতে নিজে মরে যাব, সেটার একটা মানে এটা মানে মানে ব্যাপারটা তো একটা খুব ভালো কিছু নয়, না যে শেষ হয়ে যাবে ফুস করে এত কিছু, তারপরে এই সময়টাও চলে যাবে, সবাই চলে যাবে, মানে এই মেমারি এই এই সময় এই লোকগুলোও থাকবে না, মানে আমি তো থাকবোই না, আমাকে যারা চিনতো তারাও থাকবে না, আর কিছু মানে এই যে পুরো ব্ল্যাঙ্কনেসটা জীবনের, কিংবা এই যে ছোট থেকে মানে বড় হলাম এত যে আদর পরিচয় এত কিছু, মানে মানে ভাবি যে আর মানে কতটুকুনি সময় একে অপরের সঙ্গে আমরা কাটাতে পারি, মানে ধরুন মা বাবা বা মানে প্রতি সব ক্ষেত্রেই যে প্রত্যেকে হিসেব করলে দেখা যাবে যে আর বাকি যা জীবন তাতে হয়তো আমার পরিচিত ভালোবাসার মানুষদের সঙ্গে আমি টোটাল মিলিয়ে হয়তো 5 মাস 7 মাস কি 1.5 বছর কাটাতে পারবো, মানে আমার যে জীবনে বাকি আছে টোটাল সময়। তো ব্যাপারটা ভাবলে একটু বেদনাদায়ক বটেই, তো কিন্তু সেইটা তো শেষ ব্যাপারটা, সেটা কিন্তু মজাটা যে সেটা বিষয় নয়, তারপরে মানে এই আনন্দটা এই ভালোবাসার এতেই, যে কাজে ওটা থাকে কিন্তু ভালোবাসার জায়গাটা। তো ভালোবাসা তারপর কি, এটা আমি সত্যি জিজ্ঞেস করেছে ভাই, আমি সত্যি কিন্তু এটা ভুলে গেছি যে কি প্রসঙ্গে কখন এটা লিখেছিলাম, আর এরকম নয় যে এরকম আমার মানে প্রণয়ের মানুষ এত মানে ওইভাবে যে আমি যে আমি ভুলিয়ে যাচ্ছে সেটা ব্যাপার নয়, কিন্তু আমি খুবই একটু মানে তো আমার প্রণয়ী প্রেমিকা অসংখ্য বা একাধিক এরকম নয় বিষয়টা, একজনের সঙ্গে আমার পরিণয় ছিল, তারপরে যে দূরত্ব হয়েছে, আমি বর্তমানে একজনের সঙ্গে পরিণয় আবদ্ধ, কিন্তু ওই রকম স্পেসিফিক্যালি যে তাকে নিয়ে বা তাকে নিয়ে এরকম ঠিক নয় আসলে হয়তো লেখাগুলো, যেটা অনেক ক্ষেত্রে তৌফিক, হয় যে মানে আমি এটা নিয়ে খুব অবাস্তব বলছি না।
হ্যাঁ হ্যাঁ কারণ আচ্ছা। মডেল একজন মডেলকে দেখে কেউ ছবি আঁকে বা কেউ লেখে, কিন্তু তো সেইভাবে নয় ব্যাপারটা। হ্যাঁ, ওকে, তাহলে আমরা, হ্যাঁ রাইয়ান, আর কি কোনো প্রশ্ন ছিল? আর একটা বিষয়ে আমি একটু জানতে চাই আপনার লিরিক সম্পর্কে জেনে। ইনভিজিবল চিলড্রেন অফ লাভ নিয়ে বোধহয় জিজ্ঞাসা করে ফেলেছি, তাই না? দ্য হুম। ইনভিজিবল চিলড্রেন অফ লাভ ব্যাপারে বোধহয় আমরা একটু কথা আপনার বলেছি, সঙ্গে কারণ এমনি কথা হচ্ছিল। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার আর কি জানবার ইচ্ছা ছিল ইনভিজিবল চিলড্রেন অফ লাভ, সেটা আমি যখন দেখি সেই সময় আসলে আমার মনে হয়েছিল ওখানকার যে প্রোটাগনিস্ট চরিত্রটাতে আপনি ছিলেন, আহ, ওই চরিত্রটার এক ধরনের প্রোক্রাস্টিনেট করছিলেন। তো আপনার কাছে মনে হয়েছে কিনা যে বাস্তব জীবন আপনি সেটা আপনার পারফরমেন্স, তো বাস্তব জীবনে আপনি হচ্ছে যে পার্সন পার্সন এবং পারফরমেন্স এদের মধ্যে আসলে কোনো আহ সাদৃশ্য আপনি খুঁজে পান কিনা, যে আমরা আসলে সেখান থেকে আমাদের যেটা পারফরমেন্স আমরা উঠে আসি সেটার সাথে আমাদের পার্সনের কিছু জায়গায় কানেকশন থাকে, নাকি পারফরমেন্স আসলে শুধুই পারফরমেন্স? আমি হতে পারি আহ চার্লি চ্যাপলিন, কিন্তু পার্সোনাল লাইফে আমি হতে পারি আসলে ওরকম একই সামান্য গোফালা হিটলার। এরকম হতে পারে কিনা, এত ডিফারেন্স বা এরকম কিছু জায়গা, এরকম একটু জানবার কৌতূহল ছিল। আহ, হ্যাঁ হ্যাঁ, ওই ইনভিজিবল চিলড্রেন অফ লাভ তো আমাদের ওই ছাত্রাবস্থায় তখন করা ওই সিনেমাটা আমার সেই সময় একটা ক্যামেরা পেয়েছিলাম, আমরা আমাদের এক বন্ধু নীলাঞ্জন, ও একটা ক্যামেরা পেয়েছে, তো আমরা বললাম ডিজিটাল সিনেমা বানাবো। তার মধ্যে থেকে ওই শুভজিৎ রায় ও ওই ছবিটা বানিয়েছিল। তো এই ছবিটা বানানোর সময় আমি টোটাল ছবিটা কি হতে চলেছে সেটা জানতাম না। সেটা মানে শুট করা হয়েছে বিষয়টা ওইরকম যে এই কয়েকটা ইস্যু এবং ক্যারেক্টার আছে, তারপরে ওরই ডিরেকশন, ওরই আইডিয়া অনুযায়ী আমাদের বলতো মানে যে এইটাই এরকম, কিন্তু গল্পটা তখনও ওর ডানা বেঁধে ওঠেনি। তো শুট করা হয়, তারপরে ও গল্পটাকে সাজিয়ে জিনিসটা ওরকম ভাবে নাম তৈরি করে। তো এটা হচ্ছে আমাকে অভিনয়ের ক্ষেত্রে ওটাই আমার প্রায় বলতে প্রথম অভিনয়। তো আমি খুব বেশি অভিনয় করিনি ছবি সিনেমাতে, বন্ধু বান্ধবের 2-4 জনের কাজে করেছি। তো সেইখান থেকে যেরকম ভাবে বলেছে সেরকম ভাবে করেছি। তো অভিনয়ের জিনিসটা, অভিনয়ের ব্যাপারটা আমি অতটা করতে পারবো না, মানে জিনিসটা নিয়ে আমার অভিজ্ঞতা নেই যে অভিনেতারা ঠিক কিরকম ভাবে দেখেন ব্যাপারটাকে বা কি ভাবেন যে এই বাস্তবতা, কারণ ওটা আমার কাছে খুব কঠিন মনে হয়েছে, যার ফলে আমি আর পার্সিউ করিনি। আমি মানে সিনেমা বা নাটকের অভিনয়ের ক্ষেত্রে আরো 2-4 জন মাঝে মাঝে কেউ একটু বললেও আমি খুব মানে এ করতে পারি না, মানে কারণ ওই যে চরিত্রটাকে নিয়ে কাজ করা বা ওইভাবে চরিত্র ওই জিনিসটা আমার ঠিক আমি বুঝতে পারি না, করতে পারি না। আমার অভিনয়ের ওই জিনিসগুলো আমার জানা নেই, আমার ওটা নিয়ে আমি আগ্রহী হতে পারি না। আর বিশেষ করে আমি পারফরমেন্স আর্টের বিষয়টা যখন করি, যেভাবে করি, তো সেইখানে ফিজিক্যাল বডি নিয়ে কাজ একই রকম ভাবে, অনেকে এটাকে নাটক ভাবে বা এরকম তার ভিডিওকে সিনেমা ভাবেন অনেক ক্ষেত্রে, কিন্তু সেইটার ক্ষেত্রে তো আমি একজন আর্টিস্ট, নিজের সমস্তটা নিয়েই করছি, আমি অন্য কোনো চরিত্র ধারণ করছি না। তার ফলে ওটা আমার সামগ্রিক যে, এবার সেটার মধ্যে আমার দ্বন্দ্ব বা আমার মধ্যে যে বিচারিতা থাকে, সেই বিচারিতা প্রকাশ হয় নিঃসন্দেহে, যে আমার যে কন্ট্রাডিকশনস গুলো ইত্যাদি গুলো, কিন্তু আমার দিক থেকে অন্য কোনো চরিত্র নিতে হচ্ছে না। তার ফলে আমার পারফরমেন্স আর্টের ক্ষেত্রে ওই প্রশ্নটা আসে না যে আমি অন্য কোনো ক্যারেক্টার নিয়ে নিচ্ছি কিনা। মানে ওটা আমার সাজটা হচ্ছে হয়তো, কিন্তু মানে বা ওরকম ভাবে কিছু হতে পারে, কিন্তু অভিনয়ের থেকে একটু আলাদা বলে অভিনয়ের এই সমস্যাটা আমি ঠিক সত্যি বলতে পারবো না যে কি ব্যাপারটা নিয়ে কি হয় ওই এইরকম। ওকে, ঠিক আছে, ধন্যবাদ তামজির আহমেদ। আমার মনে হয় আপনি ইউ শুড ক্যারি অন, আপনি ক্যারি করুন। ওকে, ঠিক আমি আছে। তৌফিক, হ্যাঁ আপনাকে তাহলে, ধন্যবাদ, আপনাদের আমাদের জীবনে ধন্যবাদ আশীর্বাদ আপনাকে। করে আশা করি। হ্যাঁ, ঠিক আছে। কথা হবে। হ্যাঁ তৌফিক, জি, আমরা অবশ্যই। একদম শেষ প্রান্তে, আমরা হচ্ছে এখন হ্যাঁ আলোচনা হ্যাঁ শেষ করব। তো আমার কাছে যেটা মনে হুম, হচ্ছে যে আলোচনা শেষের আগে আপনার সাথে এই যে যোগাযোগটা আমাদের সম্ভব হয়ে উঠলো শেষ পর্যন্ত, তো হুম, হুম। সেটার জন্য মনে হয় আমরা মানে উভয় পক্ষই সায়ান চৌধুরী অর্ণবকে একটা ধন্যবাদ দিতে পারি, যে সেটার কারণেই হ্যাঁ আর কি। নিঃসন্দেহে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেরকম নিঃসন্দেহে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা কথা শুরুতেই হচ্ছিল যেটা বললাম বলছিলাম আর বোধহয় কি। না। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ।
হ্যাঁ নিশ্চয়ই। যে তার আমার মাধ্যমেই হ্যাঁ হ্যাঁ বন্ধু বান্ধবের আহ, জন্য আমার এই পরিচয়, আমার এই আপনাদের সঙ্গে বিরাট খ্যাতি আমার। হ্যাঁ। তো এখন আমরা একদম শেষ একটা আলাপ করব, সেটা হচ্ছে যে আপনার কোনো কবিতার বই এটা কি সামনে করার কোনো পরিকল্পনা আছে কিনা, বা আপনার সামনের কি কাজের পরিকল্পনা আছে, বা কেমন স্বপ্ন দেখছেন আপনি? আচ্ছা আচ্ছা। হ্যাঁ এমনি বই, কবিতার বই মানে সেরকম কিছু মানে ওই যে কবিতা নিয়ে তো আমার আছে হুম, যে, হুম। কিন্তু সেটা না, কিন্তু এমনিতে আমি এই বাচ্চাদের কিছু বইয়ের কথা মানে বইয়ে কাজ করছি, মানে ইলাস্ট্রেশন, কিছু গল্প তৈরি, হুম, হুম, হুম। এইসব নিয়ে এইগুলো কিছু কাজ এই মুহূর্তে আর কি করছি। আচ্ছা। এগুলো করার ইচ্ছা আছে, যে এই ধরনের বই বাচ্চাদের নিয়ে। আর লেখালেখি যে ছবি নিয়ে যেরকম লিখছি, আপনি যেগুলো কিছু পড়েছেন কেউ হ্যাঁ, লেখাগুলো, হ্যাঁ, হ্যাঁ, ওই 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 কথাই সাকুল্য, মানে বেশি আমি কিছু করিনি, কিন্তু হ্যাঁ। এইরকম এই টুকটাক আর কারণেই কি করার ইচ্ছে। হ্যাঁ এই কারণেই মনে হয় আমি আপনাকে ওই যে খেয়ালি শিল্পী এই কথাটা বলেছিলাম আপনার ইন্ট্রোডাকশনে আর কি। হ্যাঁ। কিন্তু আমার তো আচ্ছা, তো আমার তৌফিক। না না আমি খেয়ালি হ্যাঁ। ওরকম নই, আমার সব হিসেব আছে তো, ওই তো যা আছে ওই জন্যই তো বলছি, যা আছে ওই কটাই, এরকম নয় যে আচ্ছা, আচ্ছা। ফেলে ছড়িয়ে আছে। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, তো এখন ডকুমেন্টেড। তৌফিক, আমাদের উত্তর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার কোনো শুভেচ্ছা বার্তা থাকবে কিনা? অবশ্যই শুভেচ্ছা বার্তা তো কোনো আছেই, আমার খুব মানে হ্যাঁ, আশা করি যে এই সমস্ত ঝক্কি ঝামেলা মিটলে বাংলাদেশ যাওয়া হবে, এবং তখন আশা করি নিশ্চয়ই দেখা সাক্ষাৎ হবে। আর যোগাযোগটা এমনিতে এই মাধ্যমে অবশ্যই রাখার, আর এই তো ফেসবুক ইত্যাদি তো আছেই না, কাজেই হুম, হুম। সেই যোগাযোগটা থাকবে আশা করি। আমার তো খুবই ভালো লাগবে যে আরো ব্যক্তিগতভাবে আলাপ পরিচয় হলে ছাত্রছাত্রীদের সঙ্গেও বা আপনাদের সঙ্গে, মানে সামজিদের সঙ্গে তো থাকবেই, আরো ওনাদের সঙ্গেও থাকবে। হ্যাঁ, এই হ্যাঁ, তো শুভেচ্ছা বার্তা। হ্যাঁ, হ্যাঁ। তো তাহলে অবশ্যই, আপনাকে অবশ্যই একবার আমাদের আমন্ত্রণ থাকলো, যে আপনি বাংলাদেশে হ্যাঁ আসলে অবশ্যই, আর অবশ্যই। এদিকে এলে অবশ্যই হ্যাঁ, সবাইকে বললাম হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ, এদিকে উত্তরা এলেও বিশ্ববিদ্যালয়ে একবার একদম আসবেন। যোগাযোগ হ্যাঁ, করবেন, হ্যাঁ, আসবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হুম, তো তাহলে তৌফিক, এইখানে আমরা অনেক কলকাতাতে এদিকে এলেও অবশ্যই আসবেন। হ্যাঁ, 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 অবশ্যই। তো তৌফিক, অনেক কথা হলো, অনেক আবার অনেক কথা হলো না। তো এটাই সাধারণত আলোচনাতে হয়। তো যা হলো না সেটা আপাতত না হওয়াই থাকলো। তো হুম আমরা হুম। তাহলে আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন। তো আশা করি আবার হয়তো কোন এক আলোচনায় আবার দেখা হবে। অনেকক্ষণ সময় দিলেন। আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। খুবই ভালো লাগলো সঞ্জীব, কথাবার্তা বলে, নিশ্চয়ই আরো কথা হবে। আর হ্যাঁ, সবাইকেই হ্যাঁ। জানাচ্ছিলেন, দেখলেন, অনেক ধন্যবাদ। দেখা হবে তো তাহলে। হ্যাঁ, আর আমি ভালো থাকবেন আহ, সবাই। জি, জি। তো বহু বচনের এর পরের যে অনুষ্ঠানটি, সেটি আবার ঠিক 2 সপ্তাহ পরে আর একটা প্রোগ্রাম হওয়ার কথা। তো সেই প্রোগ্রামে আমরা প্রোগ্রামের অতিথি কে থাকবেন সেই ব্যাপারে আমরা জানিয়ে দিব। তো আমি এখন একটা দীর্ঘ আলোচনায় আপনারা অনেকে আমাদের সাথে যারা যুক্ত ছিলেন, প্রত্যেককেই আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।